তোমাদের কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমি আগেই বলে রাখি যে ইংলিশ মিডিয়ামের কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে গেছে, এবং সেখান থেকে যে কোশ্চেনগুলো করছে, আমি তোমাদের যে মেটেরিয়ালগুলো দিয়েছি সেই মেটেরিয়ালগুলো ফলো করে ওখান থেকে অনেকটা কমন পাবে। যে ধরনের কোশ্চেনগুলো দিয়েছে, আমাদের রাজ্য সম্পর্কে পড়তে হবে একটু। রাজ্য সম্পর্কে সেটা হচ্ছে জিওগ্রাফির কিছু জিনিসপত্র আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, চাইল্ড সাইকোলজি থেকে ধরছে, ঠিক আছে। তারপরে নিজের জেলা সম্পর্কে ধরছে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলা, ইংরেজি আর অঙ্ক, এই বিষয়গুলো তো ধরছে, আর এনভায়রনমেন্টাল সায়েন্স এগুলোই কিন্তু ধরছে, ঠিক আছে। তো এগুলোর উপর যতটা সম্ভব পড়ে যাবে, যত নলেজ বাড়াতে পারবে তত কিন্তু ভালো। কারণ আমাদের চেষ্টা করতে হবে যে যত সম্ভব কোশ্চিন কমন পাওয়া যায়, কারণ কমন না পেলে কিন্তু এগুলো করতে পারবে না। তো তার ফলে সব কিছু ভালো করে পড়ো, সময় আছে, আমি যে মেটেরিয়ালগুলো দিয়েছি সেগুলো সব পড়তে থাকো। আরও কিছু মেটেরিয়াল আমি দিয়ে দেবো, সেগুলো পড়ো, এবং আস্তে আস্তে কিন্তু তোমাদের যারা বেঙ্গলি মিডিয়াম আছো তাদেরও কিন্তু ইন্টারভিউয়ের ডাক দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, ঠিক আছে। তো আর বেশি সময় নেই, পড়তে থাকো। আর সবার প্রথমে আজকে মক ইন্টারভিউ দেবে পলি। তো পলি, ফুল নেম আমি জানি না, যাই হোক তুমি একটু তোমাকে ইন্ট্রোডিউস করো। নমস্কার স্যার, আমি পলি ঘোষ। উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একটি গ্রাম থেকে আসছি। আমি 2013 সালে মাধ্যমিক, 2015 সালে উচ্চ মাধ্যমিক, 2019-এ গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর 21-23 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি। তারপর 2022-এ টেট উত্তীর্ণ হয়ে ইন্টারভিউ দিতে এসেছি। আচ্ছা, তুমি গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টের উপর করেছো? স্যার, গ্রাজুয়েশন আমি ম্যাথের উপর করেছি। ম্যাথের উপর। আচ্ছা, মাস্টার ডিগ্রি করোনি? না স্যার। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ ছিল? স্যার, এখন থার্ড ইয়ারে গিয়ে গ্রাজুয়েশনে স্যার অনার্সটা কেটে গেছিল, জেনারেল হয়ে গেছিল। তো হুম, সেখানেও কত পার্সেন্টেজ ছিল? 42% হয়েছিল। 52? 42। 42, আচ্ছা। আর জেনারেলে তাহলে ম্যাথের সঙ্গে কি কি সাবজেক্ট ছিল তোমার? ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স। ফিজিক্স আর কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ঠিক আছে। তো তুমি একটা আগে ডেমো দাও, ঠিক আছে। কিসের উপর ডেমো দিতে চাইছো? স্যার, ম্যাথের উপরেই ডেমো দেবো। ঠিক আছে, সুন্দর করে একটা ডেমো দাও, বেশি সময় নেই, 3 মিনিট, হ্যাঁ, 2 থেকে 3 মিনিট। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, আমরা কোন ক্লাসে পড়ি এখন? প্রথম শ্রেণীতে। বাহ। আচ্ছা, তোমাদের আগের দিন আমি ছবি আঁকানো শিখিয়েছিলাম না? আজকে তোমরা সি দিয়ে ছবি আঁকবে, কেমন? এই যে সি, সবাই খাতা বই বের করো। সবাই ছবি আঁকো, কেমন? সি দিয়ে একটা ছবি আঁকো, আমিও তোমাদের সঙ্গে আঁকবো। কে কি আঁকছো আমায় দেখিও কিন্তু। কে কি আঁকছো আমাকে দেখিও। আমার সঙ্গে সঙ্গে তোমরাও আঁকতে পারো, এটাও আঁকতে পারো, নিজেদের ইচ্ছা মতো আঁকতে পারো, কেমন? এই যে সি, সি দিয়ে আমরা কি আঁকলাম বলো তো এগুলো? হ্যাঁ, গাজর। বাহ, ভালো বলেছো। আচ্ছা, তোমরা কেউ গাজর ইংরেজি জানো? জানো না? ক্যারট। বাহ। আচ্ছা, অদ্রিনীল, তুমি বলো তো এখানে কটা গাজরের ছবি আঁকিয়েছি? তিনটে। হ্যাঁ, কটা? তিনটে, ঠিক বলেছো। এখানে তিনটে গাজরের ছবি আছে। আচ্ছা, যদি আমি এখান থেকে একটা গাজরের ছবি মুছে দিই, তাহলে আমার কাছে কটা গাজরের ছবি থাকবে বলো তো? দুটো। হ্যাঁ, ঠিক বলেছো, দুটো। যখন আমি একটাও মুছে দেব, তখন কটা থাকবে? একটা। আচ্ছা, যদি আমি সবগুলোকে মুছে দিই তখন কটা থাকবে তোমরা বলতে পারবে? তুমি বলো, তুমি। কটা থাকবে? একটাও না। হ্যাঁ, ঠিক বলেছো। যখন একটাও থাকবে না তখন তাকে কি বলে জানো তোমরা? জানো? কে জানো? আচ্ছা, এটা আমি কি আঁকালাম বলো তো? রসগোল্লা। হ্যাঁ, এই রসগোল্লার আরেকটা নাম আছে জানো? কি নাম? শূন্য। যখন কোনো কিছু না থাকা বোঝায় তখন তাকে কি বলে? শূন্য। দেখো, যখন এখানে একটাও গাজর নেই তখন আমরা তাকে কি বলবো? শূন্যটা গাজর আছে।
এই শূন্যর ইংরেজি নাম আছে একটা, জানো তো? শূন্যর বলো। ইংরেজি নাম কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, শূন্যের ইংরেজি নাম হচ্ছে জিরো। তাহলে শূন্যের ইংরেজি নাম কি হলো? জিরো। আচ্ছা, আবার বলো দেখি, আমার হাতে এখন কটা পেন আছে? একটা পেন আছে। হ্যাঁ, ভালো বলেছো, যে এই একটা পেন আমি লুকিয়ে দিলাম। এখন আমার হাতে কটা পেন আছে? একটাও নেই। এটাকে কি বলে? শূন্য। হ্যাঁ, ঠিক বলেছো, এটাকে শূন্য বলে। তাহলে আজকে আমরা কি শিখলাম? শূন্যের ধারণা। শূন্যের ধারণা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা শূন্য নিয়ে আরো অনেক কিছু শিখবো, কেমন? ঠিক আছে, বসো, তবে আরেকটু এনার্জি বাড়াতে হবে। আর মানে আরেকটু কিছু আমি চাইছি যে বেশি কিছু বলো, মানে এতটুকু শুধু শূন্য না বলে আরো কিছু যদি ইন্টারেস্টিং কিছু বলা যায় তাহলে ভালো। আচ্ছা। এক্সট্রা কিছু আরো অ্যাড করো, ঠিক আছে? ঠিক আছে, তুমি যদি বসার থেকে তো বসতে পারো। তো পলি, শূন্য কে আবিষ্কার করেছে জানো? হু ইনভেন্টেড জিরো? আর্যভট্ট। আর্যভট্ট। আচ্ছা, আর্যভট্ট ছাড়া ভারতীয় কোনো ম্যাথমেটিশিয়ানের নাম জানা আছে, খুব নাম করা? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। উম, একজন খুব পপুলার ম্যাথমেটিশিয়ান আছে যার মানে ম্যাথমেটিক্স ডে বা এরকম আমরা পালনও করি, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, যার নাম অনুসারে। না স্যার, মনে পড়ছে না এই কে মুহূর্তে। কে বলতে পারে? কে বলতে পারে? রামানুজ স্যার। হ্যাঁ, রামানুজন, ঠিক আছে। উনি হচ্ছেন আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মানে ভারতীয় খুব মহান একজন ম্যাথমেটিশিয়ান, ঠিক আছে। ওকে। আচ্ছা, পলি, তুমি এই যে রিসেন্টলি একটা আন্দোলন চলছে সেভ আরাবলি বা আরাবল্লী পর্বতের যেটা সেভ, এই সম্পর্কে কিছু জানো যে কি নিয়ে আন্দোলন চলছে বা কেন, এটা বিষয়টা কি? বা সুপ্রিম কোর্ট রিসেন্টলি একটা রায় দিয়েছে। সম্পূর্ণ জানি না, তবে একটু একটু জানি। মানে এই আরাবল্লী পর্বতে আপনার হচ্ছে কয়লা উত্তোলন নিয়ে একটা প্রকল্প চলছে, যেটার বিরুদ্ধে অনেকে আন্দোলন করছে। তাহলে স্যার পাহাড়টা, মানে খনন, হ্যাঁ হ্যাঁ, খনি কার্য করার জন্য, খনন যদি করা সে, হচ্ছে। তাহলে আরাবল্লী পর্বতটা আস্তে আস্তে মরুভূমিতে পরিণত হতে পারে, যেটা বা মানে ওখানকার যে আহ, বন্য জন্তু আছে বা পরিবেশের একটা ক্ষতি মানে হতে আরাবল্লী পারে। পর্বত ধ্বংস হলে আমাদের সবকিছুতে ইকোসিস্টেমে প্রবলেম হবে, কিন্তু মানে সমস্যাটা হচ্ছে এটা না, খনন নিয়ে না, সমস্যা হচ্ছে আন্দোলনটা হচ্ছে বিশেষ কারণে একটা রায় নিয়ে, সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে, সেই রায়টা কি জানো? জানা নেই? আচ্ছা, কার জানা আছে? আমি অন্যদেরকেও ধরে নিচ্ছি একটু। কার জানা আছে যে সুপ্রিম কোর্টে একটা রিসেন্টলি একটা রায় দিয়েছে আরাবল্লী পর্বত সম্পর্কে? স্যার 100 মিটারের নিচু পাহাড়গুলোকে পাহাড় বলে একদম গণ্য করা একদম। হবে না সেটা? যারা 100 মিটারের নিচে, সেই সমস্তগুলোকে পর্বত শ্রেণী বা পাহাড় হিসাবে আমরা গণ্য করব না। তার ফলে বেশিরভাগই যারা পাহাড়গুলো আছে সেগুলো আর পাহাড় তকমা পাবে না, 100 মিটারের নিচে হয়ে যাচ্ছে। তারপরে তখন পাহাড় না হলে তুমি ইজিলি খনন কার্য করতে পারবো, তার ফলে সম্পূর্ণ জিনিসটা নষ্ট হবে বলেই এর বিরুদ্ধে একটা আন্দোলন চলা হচ্ছে, তো যাতে করে কোনো খনন কার্য না হয় সেই জন্য এটাকে এই একটা মুভমেন্ট করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তো এই যে রিসেন্ট বিষয়গুলো, এগুলো একটু পড়ে নিতে হবে, যত রিসেন্ট টপিক আছে সেগুলো সব পড়তে হবে। আচ্ছা, সবুজ আন্দোলন কি জানো? বা গ্রিন মুভমেন্ট, কোনো ধারণা আছে? উম, গাছেদের সম্পর্কে কিছু, মানে গাছ বাঁচানো, পরিবেশ, পরিবেশ বাঁচানো। মানে এই যে আরাবল্লী যে মুভমেন্টটা, ঠিক আছে, তো এরকমই গ্রিন মুভমেন্টও হয়, যে পরিবেশের জন্য বা পরিবেশ দূষণ রোধের জন্য আমরা মাঝে মধ্যেই একটা আন্দোলন করে থাকি। তো এরকম 60-এর দশকে এক ধরনের আন্দোলন হয়েছিল ইউরোপ আমেরিকার দেশগুলোতে, গ্রিন মুভমেন্ট, যাতে করে তারা পরিবেশকে বাঁচায়। তো সেই মুভমেন্টটাই হচ্ছে 1960 সালে, যেটা পরিবেশ বাঁচানোর জন্য, সেটাকেই বলছে গ্রিন মুভমেন্ট। সেটা কোথায় হয়েছিল? ইউরোপ আমেরিকা এই ধরনের দেশে বা মহাদেশে, ঠিক আছে। আচ্ছা, উম, এরকম অনেক আন্দোলন কিন্তু হয়েছে, নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে, ওই গুজরাটে, এরকম অনেক কিছু হয়েছে, এগুলো কিন্তু একটু পড়তে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা তোমাকে কোশ্চিন, সেটা হচ্ছে যে নারী শিক্ষার কোনো প্রয়োজনীয়তা আছে? তুমি কি মনে করো যে আমাদের ও, স্কুলে নারী শিক্ষার কোনো প্রয়োজনীয়তা কি কি? অবশ্যই স্যার, নারী শিক্ষার প্রয়োজন আছে। কারণ যে কোনো শিশুর শিক্ষা শুরুই হয় তার বাড়িতে, মায়ের কাছ থেকে। তো সেই নারী বা সেই মা যদি শিক্ষিত হয়, তাহলে শিশুদের শিক্ষাটা প্রথম থেকেই ভালো হবে। একদম, খুব সুন্দর। হুম।
ঠিক আছে। আচ্ছা, তো নারী শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আছে বা অনেক সময় সমস্যা আছে, দু একটা সমস্যা বলতে পারবে যে কিছু সমস্যা, মানে কি কি সমস্যা ফেস করতে হয় বা কিছু? সামাজিক একটা সমস্যা তো থাকেই। কিরকম? যেরকম স্যার, পরিবারের মানে পরিবার সাপোর্ট পুরুষতান্ত্রিক। করে না, অনেক সময় পরিবাররা সাপোর্ট করে না, মানে বলে যে তোদের পড়াশোনা হতে হবে না, খুব কম বয়সে বিয়ে দিয়ে দেয় গ্রামের সাইডে। হ্যাঁ স্যার, তারপর এখনো আমাদের পুরুষতান্ত্রিক সমাজ চলছে। হুম। নারীরা এখন অনেক এগিয়ে, তবুও কোথাও একটা গিয়ে পুরুষতান্ত্রিক সমাজ এখনো আছে, বিশেষ করে স্যার প্রত্যন্ত এলাকাগুলোতে এখনো বাল্য বিবাহ বা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। বা ঘরের কাজে লাগিয়ে দেওয়া তাদেরকে ছোটবেলা থেকেই, তার ফলে তারা কি পড়াশোনার সঙ্গে যুক্ত হতে পারে না, খুব কম বয়সেই তাদের অনেক সময় বিয়ে দিয়ে দেয় বা ঘরের কাজের সঙ্গে যুক্ত করে দেয়। ঠিক আছে, গুড। আচ্ছা, RTE, RTE জানো এটা সম্পর্কে কি? হ্যাঁ স্যার। কি আর কি RTE টা? এডুকেশনের সঙ্গে যুক্ত কিন্তু, হ্যাঁ। হ্যাঁ স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আর হুম, শিক্ষার অধিকার আইন। যে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা যেটা। শিক্ষার অধিকার আইন, এটা একটা অ্যাক্ট, হ্যাঁ, সেটা 2009 সালে চালু হয়েছিল, তার মাধ্যমে আরো কিছু আছে, সেগুলো সব পড়ে নিবে, ঠিক আছে। RTE এটা একটু পড়ে নিতে হবে, RTE, NEP এগুলো সব কিন্তু পড়তে হবে। আচ্ছা, কোঠারি কমিশন কবে গঠন হয় জানো? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, এগুলো কিন্তু খুব, কমিশনগুলো পড়ে নিবে। 1964 সালে কোঠারি কমিশন গঠন হয়, ঠিক আছে। কমিশনগুলো সব পড়তে হবে, হ্যাঁ। মুদিয়ালি, তারপরে কোঠারি, এই ধরনের, ঠিক আছে। NCERT কত সালে চালু হয়, এগুলো সব কিন্তু করতে হবে, ওকে। আচ্ছা, তুমি পরভোজী সম্পর্কে জানো? পরভোজী জীব কাদের বলে? হ্যাঁ স্যার, যারা অন্যদের উপর মানে নির্ভর করে, আহ খাবারের জন্য অন্যদের উপর নির্ভর করে যারা। মানুষ কি পরভোজী? মানুষ মানুষ পরভোজী বলা চলে স্যার। বলা চলে না, বলতে মানে চলে মানে কি, যে বলতে বলতে পারবো, না বললেও বলতে পারবো। মানুষ কি পরভোজী, কে বলতে পারে? মানুষ, তাদেরকে কি পরভোজী বলবো? আমরা তো অন্যের উপর নির্ভর করি নাকি, আমাদের তো খাদ্য উৎপাদন করতে পারি নিজে থেকে। উম, মানে হ্যাঁ, এবার মাদেরকে যে হয়তো মায়ের দুধ সেটা আলাদা ব্যাপার, কিন্তু নর্মালি আমরা বড় হয়ে গেলে তো সেই খাদ্য উৎপাদন করতে পারি না। উম, না স্যার, মানুষকে পরভোজী বলা স্যার, যাবে না। কি বলবো? আমাদের ক্ষতি করে না। হার্বিভোরা পরভোজী স্যার কার্নিভোরাস। অন্যদের ক্ষতি করতে পারে, মানে উকুনকে বলা হবে মানে পরজীব যাকে বলা হয়। জীবী পরজীবী। আর অন্নলতা গাছ। হ্যাঁ। পরজীবী বলেছি না পরভোজী বলেছি? স্বভোজী, পরভোজী। আমি কিন্তু ও জীবী আচ্ছা বলিনি। আচ্ছা। আমি কিন্তু পরজীবী বলিনি, পরভোজী বলেছি। যে হ্যাঁ, মানুষ তবে তাহলে স্যার না, মানুষ তাহলে পরভোজী তো হবে, হ্যাঁ, মানে ওটাই বলছি। পরভোজী তো হচ্ছে, আমি কিন্তু হ্যাঁ। পরভোজী একদম, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, না না স্যার, সরি স্যার। হুম। ঠিক আছে পলি, মোটামুটি আমি যেই ধরনের কোশ্চিনগুলো করলাম, আশা করি তুমি বুঝতে পারছো যে কি লেভেলের কোশ্চিন হতে চলেছে। যেমন ইন্টারভিউতে কিন্তু প্রাইমারিতে এই ধরনের কোশ্চিন হচ্ছে, বুঝতে পেরেছো? ইন্টারভিউতে যারা ইংলিশ মিডিয়ামে, আমি জানি না তোমরা খোঁজ খবর রাখছো কিনা, আমি যতদূর খোঁজ খবর রাখছি বা যেই সমস্ত এক্সপার্টরা বসেছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, তো তারা যে ধরনের জিনিসপত্র বলছেন, সেখানে এই ধরনের কোশ্চিন বা এই লেভেলের কিন্তু কোশ্চিন করা হচ্ছে, বুঝতে পেরেছো? তার ফলে এই জিনিসগুলো যত তাড়াতাড়ি পারবে পড়তে থাকো, কমিশনগুলো পড়ো। আমি যে নোটগুলো দিয়েছি দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে আছে, সেগুলো পড়ো। বিশেষ করে ডেমোর থেকেও এই কোশ্চিন অ্যান্সারগুলো খুব ভাইটাল হয়ে যাচ্ছে। আর ডেমোটাকে আরেকটু ইন্টারেস্টিং বানাও, আমার খুব একটা ভালো লাগলো না, আরও ইন্টারেস্টিং বানাতে হবে। শুধু ছবি আঁকলে হবে না, ব্যাপারটাকে একটু ইন্টারেস্টিং করতে হবে। শুধু যে শূন্য বললে, সেটা দিয়ে একটা অন্য কিছু বলো না, যে শূন্য দিয়ে কিছু করা যায় কিনা, বা অন্য একটা কিছু ছোট্ট ভালো জিনিস, ঠিক আছে, এটাও করতে হবে। হ্যাঁ, যতটা সময় পাবে তার মধ্যে, ঠিক আছে, ওকে। ঠিক আছে তাহলে পলি, নেক্সট হচ্ছে উষা। উষা অনলাইনে কি আছো? উষাকে তাহলে কিছু কোশ্চিন করি। উষাকে আমি মাইক অন করতে বলবো আর ভিডিওটা অন করতে বলবো। উষা, উম, হুম, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি। পলির কথা শুনতে পাচ্ছি, উষার কথা শুনতে পাচ্ছি না। উষা, মাইক অন করে ফেলো যদি তুমি থাকো অনলাইনে। তুমি বলেছো যে তুমি ডেমো দেবে বা মক ইন্টারভিউ দেবে। উষা আছে কিন্তু মাইক অন করছে না কেন? মাইক অন করার সিস্টেম তাহলে ছেড়ে দাও, সময় নষ্ট করা যাবে না। নেক্সট হচ্ছে তুহিন। তুহিন অনলাইন হয়ে থাকলে মাইক আর ভিডিওটা অন করো, তুহিন যদি অনলাইন হয়ে থাকে। তুহিন, হ্যাঁ স্যার, আছি। ওকে, আছি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার, আগে কি প্রশ্ন ধরবেন? না সবকিছুই, আমি একদম সবকিছুই করবো, কোনো অসুবিধা নেই। তুমি আগে একটা তুমি তো একদিন ডেমো দিয়েছিলে না? আচ্ছা।
তুমি তো একদিন ডেমো দিয়েছিলে মনে হয় খুব সম্ভবত, হ্যাঁ ভালো স্যার। দিয়েছিলে। তো তুমি কি ওই ডেমোটাই দেবে না অন্য এক্সট্রা কিছু দিতে চাও? হ্যাঁ দিয়েছি। হুম স্যার ওই প্রাইমারির মানে আপনার ইংলিশ মিডিয়ামে যে প্রাইমারি ইন্টারভিউ গুলো হচ্ছে, আমি ইউটিউবে কয়েকটা দেখছিলাম চ্যানেলে। হুম তো ওনারা নাকি বলছে, ধরুন কেউ যদি ম্যাথ সাবজেক্ট নিয়ে মানে ওই হুম পড়াশোনা করে, হুম তাকে বলছে ইংলিশ পড়াও নাহলে বাংলা পড়াও। অবশ্যই হতে পারে। ওই জন্য তো বলেছিলাম 3-4টে ডেমো তোমাকে রেডি হ্যাঁ করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওই জন্য আজকে একটা ইংলিশের ডেমো দেবো প্ল্যান করেছি। একদম। আমি আমি এর আগের দিন আমি আমার কোনো একটা ক্লাসে আমি বলে দিয়েছি, কত নম্বর লেকচার আমার মনে নেই, কিন্তু আমি বলেছিলাম যে বাংলা থেকে একটা, ইংলিশ থেকে একটা, ম্যাথ থেকে একটা, বিশেষ করে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 তুমি 6-7টা ডেমো তৈরি করে যাও। ঠিক আছে, কারণ রিস্ক নেওয়া যাবে না। আমি স্যার ক্লাস টু হ্যাঁ করেছি ঠিক আছে একটা ঠিক আছে ঠিক আছে, ইংলিশের ওরকম ডেমো। দেখো, ওরকম তো ক্লাস 2-3 একদম স্পেসিফিক্যালি অত দরকার নেই, তাও আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে আমি তাহলে তোমাকে একটু ইন্ট্রোডিউস করো, দেখি কিরকম ইন্ট্রোডাকশন দিচ্ছ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ নমস্কার স্যার, আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসছি। আমি তুহিন সরকার। আর আমি 2007 সালে মাধ্যমিক পাশ করি এবং 2009 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপরে ম্যাথ অনার্স নিয়ে পাশ করি 2013 সালে। তারপরে দীর্ঘদিন আমি টিউশন পড়াই এবং অর্থনৈতিক সমস্যার জন্য আমি ডিএলএড কোর্সটা কমপ্লিট করতে পারিনি 19-21 শিক্ষাবর্ষে। ঠিক আছে, তো তুমি আমি আমার ডিএলএড এমএসসি মাস্টার ডিগ্রি কোর্সটা করেছো? কমপ্লিট করে পরে আজকে মাস্টার ডিগ্রি করেছো? তুমি মাস্টার ডিগ্রি করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু করেছি স্যার। বুঝতে পারছি না, তোমার হ্যালো। কথাটা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, করেছি। কোথা থেকে? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তো তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে তুমি মাস্টার ডিগ্রি করেছো ডিস্টেন্সে, তাই তো? ওপেনে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি হচ্ছে হাওড়া জেলায়। তো হাওড়া হ্যাঁ। জেলার তুমি জানো যে প্রধান শস্য কি কি সেই জেলায় উৎপন্ন হয়? হাওড়া জেলার প্রধান শস্য হচ্ছে ধান। হুম, আর কিছু? আচ্ছা, ওই জেলায় আরেকটা জিনিস খুব ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে ফুল। হাওড়াতে চাষবাস করার জন্য ফুল চাষ খুব ভালো হয় হাওড়াতে, জানা আছে তোমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। উম, হাওড়াতে হয়, কিন্তু তার থেকে হুম। মেদিনীপুরে বেশি হয়। আচ্ছা। হাওড়া জেলাটা একটা নামে পরিচিত, ভারতের কিছু একটা বলা হয়, জানা আছে? গ্লাসগো। গ্লাসগো, কারেক্ট। হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো। নিজের জেলা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা তুহিন, তুমি একটা ডেমো দাও তাহলে দেখি অন্য সাবজেক্টের উপর, তারপর তোমাকে কিছু কোশ্চিন করছি, হ্যাঁ। স্যার বোর্ড দেখা যাচ্ছে? হুম দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। একদম পারফেক্ট। ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং। আরে বসে পড়ো বসে পড়ো। সবাই ভালো আছে তো? ঠিক আছে, বসে পড়ো। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস, একটু মজাদার জিনিস তোমাদেরকে জানবো এবং আমরা সবাই মিলে সেটাকে উপভোগ করব। এখন তোমরা এটা বোর্ডেতে কি দেখতে পাচ্ছ বলো তো? বোর্ডেতে আমি একটা ছবি আঁকছি। এটা তোমরা কি দেখতে পাচ্ছ? কি বলতে পারবে এটা? ছবিটা কি বলতে পারবে? একদম রাহুল ঠিক বলেছো। এটা হচ্ছে একটি চোখ, চোখের ছবি। এখন তোমাদেরও তো সবার চোখ আছে। এখন যদি চোখটাকে আমরা বন্ধ করে দিই, ধরো তোমরা সবাই চোখ বন্ধ করে দিচ্ছ, তার চোখটা বন্ধ করে ফেলো। আর কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখতে পাচ্ছ না। তাহলে আমরা এই চোখ দিয়ে সমস্ত কিছু জিনিস দেখতে পাই, ঠিক কি না? তাহলে আমি লিখতে পারি, ইংরেজিতে লিখতে পারি, আই
সি উইথ মাই আইজ। তাহলে চোখকে ইংরেজিতে কি বলে? আই। একটি চোখকে বলে আই। আর যেহেতু আমাদের কটা চোখ? দুটি চোখ। সেই জন্য আমরা কি লিখবো? আইজ। আমরা দুটো চোখ দিয়েই দেখি, একই জিনিস দেখি, ঠিক আছে? তাহলে আমরা আজ থেকে শিখলাম যে চোখ দিয়ে আমরা দেখি, সেই জন্য ইংরেজিতে আমরা এটাকে লিখবো আই সি উইথ মাই আইজ। ঠিক আছে? আচ্ছা, এবার বলো, তোমরা সবাই নিশ্চয়ই মিষ্টি খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, রমা ঠিক বলেছো, মিষ্টি খেতে খুব ভালো লাগে তো। আচ্ছা, মিষ্টি আমরা যখন খাই আমরা বুঝতে পারি তো যেটা মিষ্টি না ঝাল, কি করে বুঝতে পারি? ঠিক, একদম সোনালি ঠিক বলেছো, জিভ দিয়ে আমরা বুঝতে পারি। আচ্ছা বলো তো, জিভকে ইংরেজিতে কি বলে? ঠিক, জিভকে ইংরেজিতে বলা হচ্ছে টাং। তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেটিকে কি করে টেস্ট, অর্থাৎ আমরা ঝাল খাচ্ছি না মিষ্টি খাচ্ছি সেটা কি করে বুঝবো? সেটা আমাদের বোঝায় আমাদের জিভ। তাহলে আমরা এটা লিখতে পারি আই টেস্ট উইথ মাই, কটা জিভ আমাদের? একটি জিভ। কারো দুটো আছে নাকি? নেই তো? আমারও একটি, তোমাদেরও একটি। তাহলে আমরা কি লিখবো? আমাদের একটি জিভ। তাহলে আমরা লিখবো আমাদের একটি জিভ থাকার জন্য আমরা লিখবো টাং। কারণ টাং বানানটা আমি ভুল লিখে ফেলেছি। ঠিক আছে? আমাদের একটি জিভ, সেই জন্য আমরা লিখবো হচ্ছে আমাদের একটাই জিভ, সেই জন্য লিখবো আই টেস্ট উইথ মাই টাং। আচ্ছা, এবার বলো, এই যে আমি তোমাদের বলছি এই কথাটা তোমরা কি করে শুনছো? একদম ঠিক, আমাদের দুটো কান আছে, সেই কান দিয়ে আমরা শুনতে পাচ্ছি। তাহলে যদি কান আমরা বন্ধ করে দিই বা কানটাকে যদি চেপে রাখি, তাহলে আমরা কি শুনতে পাবো? বলো, রাহুল, শুনতে পাবে? পাবে না তো? তাহলে কান দিয়ে আমরা কেবলমাত্র শুনতে পাই। তাহলে আমরা লিখতে পারি, শোনার ইংরেজি কি, কে বলতে পারবে? একদম, হিয়ার মানে শোনা। তাহলে আই হিয়ার উইথ মাই, কি, কানকে ইংরেজিতে কি বলে? ঠিক ঠিক, আছে তুহিন, ঠিক ইয়ার। আছে, ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ, তুহিন, বানান ঠিক ভুল আছে। হচ্ছে, হ্যাঁ, ডেমোতে বানান ভুল হওয়া যাবে না, অ্যাকচুয়ালি হচ্ছে টেস্ট বানানো ভুল, তোমার টাং বানানো ভুল, ঠিক আছে? তো এটা একটা মারাত্মক প্রভাব ফেলে দিবে। হুম। টেস্ট বানান টি ই না টি এ, মানে ডেমো তুমি দিচ্ছ ইংলিশে আর তুমি যদি বানান ভুল শেখাও তাহলে তুমি চাকরি পাবে না। তো টিএ, মানে আমি যদি ইন্টারভিউ প্যানেল হতাম আমি তোমাকে ঠিক আছে, চাকরি দিতাম না। কারেকশন করতে হবে। তুমি যে একটা টিচার হবে আর তুমি যদি টেস্ট আর টাং বানান ভুল শেখাও, মানুষ মাত্রই ভুলতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যখন ডেমো দিচ্ছ হুম, সেই ডেমোটাতে তুমি ভুল লিখছো, সেটা কিন্তু একটা খুব নেগেটিভ পয়েন্ট, মানে এর থেকে নেগেটিভ পয়েন্ট আর হতে পারে না হুম, একটা ইন্টারভিউতে, ঠিক আছে? তার ফলে তোমাকে একদম নাম্বার কম দিয়ে বাদ দিয়ে দিবে। বলে এতটা জিনিস তো, তুমি যদি ইংলিশটা ভালো করে পড়াও তাহলে ইংলিশের জন্য ভালো করে প্রিপারেশন নাও, খুব একটা ভালো লাগলো না আমার জিনিসটা, ঠিক আছে? আরো ভালো হতে হবে, আরো এনার্জি হতে হবে, অ্যাকচুয়ালি তুমি নিজেই কনফিডেন্ট না, যেটা বুঝতে পারলাম। তো কনফিডেন্সটা আরো বাড়াও, ঠিক আছে? এবং হুম, স্পেলিংগুলো খুব ভালো করে দেখো, কারণ ইংলিশ যখনই বলছো তোমাকে কিন্তু ইংলিশগুলো শিখতে হবে ভালো করে। আর আমি যে ইংলিশের ক্লাসগুলো দিয়েছি কিছু, হ্যাঁ, ওগুলো পড়তে থাকো। ব্যাকরণ বা গ্রামার যেটাকে বলে ইংলিশে, সেটা কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে, আচ্ছা, ভালো করে, নাহলে কিন্তু মুশকিল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জানো আমাদের পশ্চিমবঙ্গে একটা নদী আছে জলঙ্গি। জলঙ্গি, হ্যাঁ। কোন কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে? জলঙ্গি সুন্দরবনের উপর দিয়েই যাচ্ছে, সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা। না না না, এটা হচ্ছে নদিয়া আর মুর্শিদাবাদ জেলা দিয়ে, ঠিক আছে, নিয়ে ভাগীরথীর সঙ্গে মিলে গেছে। নদী, এগুলো সব নদী, এগুলো সব পড়তে হবে, কিন্তু না পড়লে হবে না, ঠিক আছে? এগুলো কিন্তু পড়তে হবে, না পড়লে মুশকিল। জিওগ্রাফি লোকেশন। আচ্ছা, হিমালয় থেকে উৎপন্ন উত্তরবঙ্গের কোনো নদীর নাম জানো? দুটো নদী বলো তো। উত্তরবঙ্গে নয়, তিস্তা তোরসা। তিস্তা আর তোরসা, কারেক্ট, ভেরি গুড। এই দুটো বাদ দিয়ে অন্য কিছু, আর কোনো এনিথিং এলস? উম উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মহানন্দা একটা আছে। মহানন্দা, মহানন্দা, আচ্ছা। ঠিক আছে, মহানন্দা একটা আছে। হুম। আচ্ছা। আচ্ছা, হুম। তোমাদের ওখানে একটা ব্রিজ আছে, বালি ব্রিজ। হুম। আছে।
দাঁড়াও, নেটওয়ার্কটাও ডিস্টার্ব করছে। হ্যাঁ, তোমাদের ওখানে একটা ব্রিজ আছে, বালি ব্রিজ, সেই বালি ব্রিজের বর্তমান নাম কি জানো? বিবেকানন্দ সেতু। ইয়েস, বিবেকানন্দ সেতু, কারেক্ট। আচ্ছা, উম, তোমাকে বললাম তুহিন, যে প্রকৃত হুম। ভগ্নাংশ কাকে বলে বলতে পারবে? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লবটা ছোট হয় এবং হরটি বড় হয়, অর্থাৎ যে ভগ্নাংশ বলতে পারি। যে ভগ্নাংশের লবটা ছোট হয় আর হরটা, যদি লব বড় হয় হর ছোট হয়? তাহলে সেটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। আচ্ছা, কারেক্ট। ঠিক আছে, আর আরেকটা প্রকৃত অপ্রকৃত ছাড়া আরেক ধরনের ভগ্নাংশ আছে জানো কিছু? এমনি অনেক ধরনের আছে, কিন্তু আরেকটা যেটা প্রকৃত অপ্রকৃত হ্যাঁ, আর হ্যাঁ, ওটা মিশ্র বলে মিশ্র ভগ্নাংশ, মিশ্র মানে মিশ্র অপ্রকৃত থেকেই আমরা। মিশ্রটা হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা হ্যাঁ, লেখা আছে, মিশ্র ভগ্নাংশ, এক পূর্ণ সামথিং বা কিছু একটা পূর্ণ আছে। সংখ্যা, হ্যাঁ। হুম। একদম হুম। একদম। আচ্ছা, বাস্তুতন্ত্রের বৃহত্তম একক জানো কি? বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হচ্ছে বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার, বায়োস্ফিয়ার আছে। ওটা হচ্ছে বাস্তুতন্ত্রের সব থেকে বড়। আচ্ছা, বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয় জানো? বন সংরক্ষণ আইন। 1973। না, না, 71। না, 1980। ঠিক আছে, সংরক্ষণ আইন 80 আছে। নাইনটিন 71 এ জেএফএম হয়েছে। হুম 1980-তে হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি ডেমোটা এর আগের দিনটা আমার খুব ভালো লেগেছিল, কিন্তু যদি ইংলিশটাতে আজকে বললে অতটা ভালো লাগলো না। এখান থেকে একটু আরো ঠিক মতো তৈরি করো। ইংলিশ। ঠিক মতো তৈরি করো, আরো প্রিপেয়ার হও। ইংলিশে একটা নাও, বাংলায় একটা নাও। ম্যাথটা তোমার তৈরি আছে, হুম, ইংলিশ তৈরি ইংলিশ করতে হবে। বাংলাটাতে, হ্যাঁ ইংলিশ বাংলাটাতে ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আর কে বলেছিল? ঠিক আছে, তুহিন মাইক অফ স্যার, করে দিতে পারো। স্যার একটা জিনিস বলছি স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছি একটা জিনিস বলছি স্যার, ইংলিশ স্যার বাংলাটা কি দুটো ক্লাসের এরকম রেডি করে রাখবো? হ্যাঁ, মানে দুটো তিনটে না ডেমো মানে, রেডি করো, তিনটে ডেমো আচ্ছা, রেডি করো, একটা ম্যাথ, ইংলিশের দুটো। ইংলিশের দুটো করতে পারো। ডেমো তৈরি করতে 2-3-4 মিনিটের ডেমো তৈরি করবে, অত চাপ নেই, করে রাখো। আচ্ছা, আচ্ছা। না এখন স্যার অন্য সাবজেক্টে ধরছে, নিজস্ব সাবজেক্ট থেকে হ্যাঁ, ধরছে না, ওই কেউ কেউ বলছে আর কি। ওটাই তো বলছি, কিছু এগুলো ডিপেন্ড করবে। হ্যাঁ, এখন তো সবাই ইংলিশ মিডিয়ামে, বোর্ড কম, এরপর যখন ডিফারেন্ট ডিফারেন্ট বোর্ড হবে তখন ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হবে। মানে এক্সপার্টদের ওপর নির্ভর করে, এর কোনো রুলস নেই, ইন্টারভিউয়ের কোনো রুলস বা কোনো নিয়ম নেই। ইন্টারভিউতে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কোনো স্যার বা ম্যাডাম হয়তো সকালের দিকে কি হয়, যে তুমি যে ডেমোটা হয়তো বলছো সেটাই হয়তো পছন্দ করে। পরের দিকে যত সময় বাড়ে তত মানে স্যার ম্যাডামদের যারা যারা থাকে তারা একটু খিটখিটে হয়ে যায়, তারপরে তারা তখন বলে যে অন্য কিছু বলো, আচ্ছা, ওটা আর ভালো লাগছে না, ওটা শুনেছি অনেকবার, এরকম অনেক সময় চাই। তো এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে যে আমার কাছে যাতে ব্যাকআপ থাকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে উষা তুমি কি দেবে? উষা খাতুন, যদি দিতে চাও মাইক অন করো। আর না হলে আমি তারপরে, আমাকে বলেছে হচ্ছে উম, অর্ণব, অর্ণব বলেছে, অর্ণব মাইক আর ভিডিও অন করতে পারো। অর্ণব, মাইক আর ভিডিও অন করতে পারো, অর্ণব আর উষা। স্যার আমি একটু পরে দিচ্ছি, একটু স্যার নেটওয়ার্কের সমস্যা হয়েছে, একজনকে পরে আচ্ছা দিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উষা তাহলে কি অনলাইনে আছো? আচ্ছা, এসজি এটা কি আমি জানি না, আমি দেবো স্যার। এসজিটা কি, এসজি? আমি দেবো স্যার। আর ঠিক সায়ন আছে, ঘোষ। সায়ন ঘোষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সায়ন তুমি ভিডিওটা অন করো। আমি আমার তোমাকে ভিডিওটা অপশন, স্যার অন হচ্ছে না। এই তো আমি অপশন দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা সায়ন, সবার আগে হচ্ছে যে তুমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করো। আমি সায়ন ঘোষ, আমি কলকাতার কালীঘাট অঞ্চল থেকে আসছি। আমি তিব্বতী ইনস্টিটিউশন থেকে আমার মাধ্যমিক পাশ করেছি, কালীধন ইনস্টিটিউশন থেকে আমার উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমি কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজ থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে স্নাতক হয়েছি। আর আমি ইয়াকুব আলী বিএড কলেজ থেকে 2021-23 শিক্ষাবর্ষে ডিএলএড কমপ্লিট করেছি। আমি অবসরই মহাভারত এবং বাংলা গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসি। আচ্ছা, কি কি গোয়েন্দা গল্প পড়তে ভালোবাসো? ফেলুদা, ব্যোমকেশ। ফেলুদা, ব্যোমকেশ। আচ্ছা, ঠিক আছে। ফেলুদার কোন গল্পটা তোমার সব থেকে বেশি ভালো লাগে বা ভালো লেগেছে, এরকম কোনো গল্প? রাজশাহী আংটি।
বা অনেক আচ্ছা আছে, বাচ্চাই আংটি যেমন খুবই ভালো লেগেছে। আচ্ছা, আর তোমার হবি বললে গল্পের বই পড়া, তাই তো? মহাভারত আর মহাভারত আর বাংলা গোয়েন্দা গল্প পড়া। ঠিক আছে। তুমি বলতে পারবে যে ক্লাস 8-এ বা 8 অবধি পাস ফেল নেই। হুম। হুম। সেটার খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে স্যার, আমার ধারণা অনুযায়ী আমার মনে হয় আমাদের অনেকেই ফার্স্ট জেনারেশন। খারাপ দিক বলবো তো? হুম, হুম। আমার ধারণা অনুযায়ী স্যার মনে হয় আমাদের অনেক ছাত্রছাত্রী এটা সুবিধা নিয়ে তারা ঠিকঠাক মতো পড়াশোনা করে না, এবং তাদের মধ্যে যদি কোনো সঠিক মূল্যায়ন না থাকে সেক্ষেত্রে তারা এগোতে পারে না, এবং তাদের মধ্যে যদি একটা পরীক্ষার ব্যবস্থাপনা না থাকে তার ক্ষেত্রে তাদের মধ্যে একটা ভালো নম্বর পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় না। ফলে আমার মনে হয় তাদের শেখার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, তাদের মনোসংযোগ ঠিকঠাক হয় না। আচ্ছা, ঠিক আছে, তুমি একটা ডেমো দাও, তারপরে আমি তোমাকে আরো কোশ্চেন করছি, ঠিক আছে? হুম। আচ্ছা, তোমাদের যেই 25শে ডিসেম্বর ছুটি গেল 6 দিনের, তোমরা কে কোথায় ঘুরতে গেলে বলো তো? আচ্ছা, তুমি পাহাড়ে গিয়েছিলে? আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? তুমি জঙ্গলে গিয়েছিলে? বাহ, ভালো। তুমি নদী দেখতে গিয়েছিলে? বাহ, ভালো। আমিও এবছর ঘুরতে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম তোমার আহ নদী, আর যেখানে নদী আর জঙ্গল দুটো আছে। আমি গিয়েছিলাম সুন্দরবনে এবছর ঘুরতে। সুন্দরবন মনে পড়লে তোমাদের সব থেকে প্রথম কি মনে আসে? হ্যাঁ, হালুম তো আছে, বাঘ তো আছে, তাছাড়া আরেকটা জিনিসের কথাও কিন্তু মনে আসে। কি বলতো? ঠিক বলেছো, একদম তার বিশাল বড় লেজ থাকে কাটা কাটা। কুমিরের কথা বলছি আমি। হ্যাঁ, ঠিক বলেছো। আজকে আমরা পড়বো তোমার বোকা কুমিরের কথা। আচ্ছা, এটা লিখেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা কেউ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কেউ কিছু পড়েছো? আচ্ছা, তুমি পড়োনি? তুমি দেখেছো? কি দেখেছো? গুপি গায়েন বাঘা বাইন? বাহ, আমারও ওটা খুব ভালো লাগে। তুমি কি পড়েছো? তুমি ছেলেদের মহাভারত পড়েছো? বাহ। তুমি কি পড়েছো? আচ্ছা, তুমি টুনটুনির গল্প পড়েছো। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আহ তোমরা কেউ শিয়াল ইংরাজি জানো? আচ্ছা, শিয়াল ইংরাজি ফক্স। ঠিক বলেছো। দাঁড়াও, তোমরা এগুলো লিখে নাও। আচ্ছা, আমরা আজকে পড়বো বোকা কুমিরের কথা। শিয়াল তো খুব ধূর্ত তোমরা জানো, আর কুমির খুব বোকা। তো দুজনের বন্ধুত্ব হয়েছে। দুজনে মিলে ঠিক করেছে যে তারা চাষ করবে। তো তারা প্রথম কি চাষ করবে? তো তারা ঠিক করেছে তারা প্রথম আলু চাষ করবে। এদিকে আবার কুমির ঠিক করেছে শিয়ালকে বোকা বানাবে। তো সে সেই জন্য শিয়ালের কাছে গিয়ে বলেছে, শিয়াল ভাইয়া, শিয়াল ভাইয়া, আমরা আলু চাষ করব, আমি কিন্তু আলুর আগার দিক নেব, তুমি গোড়ার দিক নিও। ধূর্ত শিয়াল বলেছে ঠিক আছে, তাই হবে। তো আলু আলু কোথায় হয়? আলু তো মাটির নিচে হয়, তোমরা জানো তো। আচ্ছা, তো এরপরে চাষ হয়েছে। চাষ হওয়ার পরে কুমির তার আগার দিক কেটে নিয়ে চলে গেছে। গিয়ে দেখছে সেখানে তো একটাও আলু নেই। এদিকে শিয়াল তারপরে মাটি খুঁড়ে খুঁড়ে আলু সব নিয়ে নিয়েছে। তো এদিকে কুমির খুব ঠকে গেছে। কুমির ঠকে গিয়ে কুমিরের খুব রাগও হয়েছে। সে তার পরের বারে শিয়ালকে গিয়ে বলেছে, আচ্ছা শিয়াল ভাই, এবারে আমি ধান চাষ করব আমরা। আমি নেব আগার দিক, আমি নেব গোড়ার দিক, তুমি নাও আগার দিক। ধূর্ত শিয়াল বলেছে ঠিক আছে, তাই হবে। আচ্ছা, ধান গাছের কোন দিকে হয়? হ্যাঁ, ঠিক বলেছো, ধান গাছের আগার দিকে হয়, সোনালী শস্য আগার দিকে হয়। তো এবারেও কুমির তাহলে ঠকে গেল। কুমির তো গোড়ার দিকে নিয়েছে, গোড়ার দিকে সে কিছুই পায়নি। এইবার ঠকে গিয়ে কুমির তখন বলেছে যে ঠিক আছে, এবারে আমি আখ চাষ করব আমরা, আমি নেব আগার দিক, তুমি নাও গোড়ার দিক। আচ্ছা বলো তো, আখ কোন দিকে মিষ্টি হয়? হ্যাঁ, ঠিক বলেছো, আখ নিচের দিকে খুব মোটা হয় আর মিষ্টি হয়, আর আগার দিকে আখ নোনতা হয়, খুব একটা খেতে ভালো লাগে না। তো এবারে কুমির আগার দিকের আখ কেটে নিয়ে সে দেখছে নোনতা, আর আর একদমই আখ খেতেও ভালো লাগেনি। আর এদিকে শিয়াল মজা করে খুব সুন্দরভাবে আখ, মিষ্টি মিষ্টি আখ খাচ্ছিল। এইসব দেখে কুমির গিয়ে লাস্টে শিয়ালকে বললো, তুমি বড্ড ঠকাও, তোমার সাথে আমি আর চাষ করব না। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা যদি কাউকে ঠকাতে যাই নিজেরাই ঠকে যাই।
আমরা কাউকে ঠকাবো না তো। হ্যাঁ, ঠিক বলেছো, আমরা কাউকে ঠকাবো না আর। স্যার এই পর্যন্তই ছিল। হ্যালো। হ্যাঁ, ঠিক হ্যালো। আছে, ঠিক আছে, মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছ, সেটা একটু ঠিক করে নিতে হবে, ঠিক আছে? মানে একটু ফাম্বেল হচ্ছে, সেগুলো বাকি ঠিক আছে, বলার কায়দা ভালো, কোনো অসুবিধা নেই, ওকে। আচ্ছা, এবার হুম। যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি কি বলতে পারবে যে আমাদের বর্ণমালায় স্বরবর্ণ কটা আছে বর্তমানে? তেইশটা। হুম? স্বরবর্ণ তো সাতটা। প্রাইমারি ক্লাসে হ্যালো। পড়াবে 7টা স্বরবর্ণ? স্যার আমি ওটা ভুলে গেছি, এই মুহূর্তে এই হচ্ছে মনে পড়ছে না। কি কি স্বরবর্ণ আছে উনি বলার চেষ্টা করো না একটা। আমি মনে পড়ছে না স্যার, ওই জায়গাটা আমি খুবই কনফিউজ হয়ে গেছি। স্বরবর্ণ কারা বলো, স্বরবর্ণ কারা? এগুলো তো বেসিক কোশ্চিন, এগুলোকে ভোলা যায়? স্বরবর্ণ কারা, ব্যঞ্জন বর্ণ, তুমি একদম জাস্ট কাউকে বাংলা শেখাচ্ছ, প্রথম কাজই হচ্ছে তাকে স্বরবর্ণ শেখানো। অ, আ, এগুলোই তো স্বরবর্ণ। অ, আ, হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ, হুম রি, এখন লি নেই, লি আগে ছিল, এখন বাদ দিয়ে দিয়েছে, রি, এ, ওই, ও 11টা। হুম হুম। ঠিক আছে, আচ্ছা, যারা দৃষ্টিহীন শিক্ষার্থী তারা কি পদ্ধতিতে লেখার কাজ করে জানো, বা ব্রেল পড়তে? পদ্ধতিতে। ব্রেল পদ্ধতিতে। বেল পদ্ধতিতে পড়ে, আচ্ছা, ঠিক আছে। আহ বলো তো, তুমি প্রোটিন জাতীয় খাবার কিসের মধ্যে পাবে? মাছ, মাংস, ডিম, আর দুধ, পনির, টোফু। আচ্ছা, মাছ, মাংস, ডিম, দুধ, পনির, এগুলোর মধ্যে প্রোটিন জাতীয় খাবার পাবে, কারেক্ট। তো এই যে প্রোটিন জাতীয় খাবার, এর মূল উপাদান কি জানো, মানে গঠনমূলক একক কি? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, কারেক্ট। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, কয়েকটা জলবাহিত রোগের নাম বলতে পারবে যারা জল থেকে আসে? কলেরা, টাইফয়েড। গুড। কলেরা, টাইফয়েড, জন্ডিস, এগুলো সব জল দিয়ে আসে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কিছুদিন আগে বা বেশ কয়েক বছর আগে ভূপালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছিল, জানা আছে? হ্যাঁ, 1984 সালে হয়েছিল। না, এমআইসি। হ্যাঁ, মানে ওই গ্যাসটার নাম হচ্ছে এমআইসি, ওই গ্যাসের জন্য। এমআইসি, হ্যাঁ। একদম, ওই গ্যাসটা হচ্ছে, যে দায়ী ছিল যে গ্যাসটা, হ্যাঁ, সে রাসায়নিক গ্যাস, সেটা হচ্ছে এমআইসি, কারেক্ট। ভেরি গুড। আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশন কোন সাবজেক্টে? পরিবেশ, এনভায়রনমেন্টাল সায়েন্স। অঙ্ক ধরবো? কিছু অঙ্ক থেকে পারবে? হ্যাঁ ধরুন, অনেকদিনই করিনি অঙ্ক। আমি হুম। মাঝে দীর্ঘ অনেকদিন নিটের জন্য চেষ্টা করেছিলাম, এখন একটু না করেছিলাম। না, তোমাকে তো পড়াতে হবে বাচ্চাদেরকে, অঙ্ক ক্লাস ফাইভ হ্যাঁ হ্যাঁ। অব্দি তো পড়াতে হবে, তাই না? হুম হুম। আমার জন্য বেসিকটা অনেক ভুলে গেছি একদম। না না, এটা তো বললে হবে না। তোমাকে যখন পড়াতে হবে, তোমাকে চাকরি দেবো, তাহলে তো তোমার বেসিক জিনিসটা দরকার, নাহলে তুমি কি হ্যাঁ করে হ্যাঁ। পড়াবে? তুমি হুম কি করে পড়াবে? তোমাকে তো অঙ্ক পড়াতে হবে, তোমাকে বাংলা, তোমাকে তো সবকিছু বেসিক জিনিস তো তৈরি করতে হবে, তাহলে তুমি যদি বেসিক জিনিস না জানো, তাহলে তো তোমাকে চাকরিতে দেওয়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছি ওগুলো একদম। হ্যাঁ, ঠিক না, আছে ধরুন। ওগুলো সব পড়তে হবে, ঠিক আছে, ওগুলো সবই পড়তে হুম। হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে একটা অমূলত সংখ্যার উদাহরণ দিতে পারবে? উম, মূলত সংখ্যা। অমূলত, যেটাকে ইংলিশে বলে হ্যাঁ, ইররেশনাল। মূলত সংখ্যা হচ্ছে এক। হুম। না, এক তো। এক। এক ওয়ান। হ্যাঁ। তুমি বাংলার বেসিক পারছো না, স্বরবর্ণ পারছো না, অঙ্কের বেসিক, একদম যে নাম্বার সেটা পারছো না, তাহলে তো মুশকিল, এগুলো পড়তে হবে। আমি কতগুলো ক্লাস দিয়েছিলাম, তুমি কি ক্লাসগুলো দেখছো? আমার তো মনে হচ্ছে না দেখছো। হ্যাঁ, ক্লাসগুলো দেখা শুরু করছি স্যার। না না, শুরু করছি না করে, মানে করছো মানে এখনো করোনি, অ্যাকচুয়ালি হচ্ছে আমি যদি ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসের একদম প্রথম লেকচারটাতে আমি আলোচনা করে দিয়েছি এগুলো, আমার ক্লাসটা যদি দেখো। তার ফলে ইররেশনাল বা অমূলত সংখ্যা হচ্ছে √2, √3, তারপরে দেখবে পাই বলে থাকে অনেক সময়, বৃত্তের আমরা পরিধি হুম বের হুম। করতে, 2πr বা πr², সেই পাই, বা দেখবে বলে একটা সংখ্যা থাকে, এক্সপোনেনশিয়াল বলা হয় থাকে। তো এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে সব ইররেশনাল, অমূলত, ঠিক আছে। ওকে, হুম। ঠিক আছে, বাংলা বেসিক জিনিস পড়তে হবে, অঙ্ক বেসিক জিনিস পড়তে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, হ্যাঁ।
মানে আমি যদি এখন এক্সপার্ট হতাম আচ্ছা আমি তোমাকে নিতাম না এই পরিস্থিতিতে, আমি একদম সত্যি কথা বলছি। তার ফলে অনেকটা তোমাকে আচ্ছা কিন্তু ইমপ্রুভ করতে হবে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার তার জন্য বাংলার বেসিক ক্লাসগুলো দিয়ে দিয়েছি, সেগুলো করো। বর্ণটা পড়ো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো থেকে তো আমি কোশ্চিন করলামই না, জাস্ট তুমি স্বরবর্ণই পারলে না, মানে আমি বুঝে গেলাম যে তুমি আর এর থেকে বেশি কিছু পারবে না, সেই জন্য আমি ছেড়ে দিলাম। কিন্তু তোমাকে কিন্তু এগুলো খুব মারাত্মক বাজে ব্যাপার হয়ে যাবে, তুমি বেসিক একটা যে অ আ ক খ, অ আ মানে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, সেটাই তুমি বলতে পারছো না, সেটা খুব খারাপ নেগেটিভ দিক। ঠিক আছে, তো যেটা বললাম সেটা খুব ভালো করে করো। আমি তোমার ভালোর জন্যই বললাম, ঠিক মানে আছে। আবার খারাপ ভেবো না যে স্যার হুম এরকম হুম, বললো। না না না, ঠিক আছে। আমি কিন্তু খুব ভালো তোমার জন্যই বললাম, আমি চাই যে তুমি ভালো করে পড়াশোনা করে যাতে করে চাকরিটা পাও, তার জন্য হুম যে কোনো কোথায় কোথায় উইকনেস সেটা কিন্তু আমি পয়েন্ট আউট করে দিলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে এগুলো পড়ে নিয়ে সায়ন, সায়ন তো বললে তোমার নাম? হুম হুম, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে সায়ন। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা উষা, উষা বললো যে আমি দেবো। ঠিক আছে, উষা অনেকক্ষণ আগে বলেছে। উষা তুমি মাইকটা অন করতে পারো, ভিডিওটা অন করতে পারো। দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে, আমি দেখিনি তোমার নেটওয়ার্কটা ঠিক আছে কিনা। ওকে, হ্যাঁ, উষা একটু নিজেকে ইন্ট্রোডিউস করো। স্যার, আমি উষা খাতুন। আমি নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নং ব্লক থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2014 উচ্চ মাধ্যমিক পাশ করেছি, এবং তারপরে 2017-তে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে 20-22 সেশনে আমি ডিএলএড করেছি। আচ্ছা, হুম, নদিয়া জেলার একটা বিখ্যাত স্থান কি জানো? মানে ওর মধ্যে কি আছে খুব বিখ্যাত জিনিস? নবদ্বীপ। নবদ্বীপ শ্রী নবদ্বীপ, চৈতন্যদেবের জন্মস্থান। একদম। আচ্ছা, নদিয়া জেলার উপর দিয়ে এর আগে বললাম জলঙ্গি গেছে, মানে মুর্শিদাবাদ ইয়ে দিয়ে নদিয়া হ্যাঁ দিয়ে, হ্যাঁ। আর জলঙ্গি ছাড়া অন্য হ্যাঁ কোনো হ্যাঁ নদী, কোনো নদী? হ্যাঁ। চূর্ণী, ইছামতি। আচ্ছা, তোমাদের ওখানকার বিখ্যাত খাওয়ার কিছু আছে? সরপুরিয়া। ওই সরভাজা নাকি? হ্যাঁ, সরপুরিয়া সরভাজা দুটোই বিখ্যাত। আচ্ছা, সরপুরিয়া, ও সরপুরিয়াটা একটু অন্যরকম, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে, তুমি কিসের উপর ডেমো দেবে? ম্যাথমেটিক্স? হ্যাঁ, ম্যাথমেটিক্স এর রেওয়াজ। আচ্ছা, তাহলে অন্য সাবজেক্টের উপরে কিন্তু ডেমো তৈরি করে রাখো, হ্যাঁ, আরো ডেমো হ্যাঁ আমি স্যার, বলেছি। করেছি পরীক্ষার উপর কিছু। আমি ম্যাথমেটিক্সটাই দিতে চাইছি আচ্ছা, আজকে। ঠিক আছে, দাও দাও দাও, ঠিক আছে ঠিক আছে। হুম। তো দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। একদম, হুম, পারফেক্ট। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে আমার একটা জানার ছিল যে ডেমো দেওয়ার সময় কি শ্রেণী তারিখ এগুলো কি উল্লেখ করতেই হবে? করতে পারো, আর যদি ওখানে থামিয়ে দেয় তাহলে করো না। অনেক সময় থামিয়ে দেয়, অনেক সময় অনেক এক্সপার্টরা চাই, এটার কোনো মানে অ্যান্সার নেই, প্রকৃত কোনো অ্যান্সার নেই। কারণ এই বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে দেখি যে অনেক সময় বলে যে দরকার নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আগের দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম তোমাদের কি সবার মনে আছে? সবাই একসঙ্গে না, লাস্ট বেঞ্চ থেকে একজন বলো আমরা কি করেছিলাম। একদম ঠিক বলেছো, আমরা গুণনীয়ক করেছিলাম, তাই তো? আজকে আমরা তাহলে সেই গুণনীয়ক সম্পর্কেই জানবো। গুণনীয়ক কাকে বলে বলেছিলাম বলো তো? কে একজন বলো। আচ্ছা, তুমি বলো। রাবিয়া, তুমি বলো গুণনীয়ক কাকে বলেছিলাম। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? গুণনীয়ক। তাহলে আমি তোমাদের কিছু সংখ্যা দিচ্ছি, সেই সংখ্যাগুলো গুণনীয়ক কি হবে তোমরা আমাকে বলবে। যেমন আমরা 3 দিলাম। আচ্ছা বলো তো, 3-এর গুণনীয়ক কি হবে? বলো, তোমরা বলো। হ্যাঁ, ঠিক বলেছো, 1 হবে। আর কি হবে? 3 হবে। আচ্ছা, 2 হবে কি? হ্যাঁ, 2 হবে না কেন? ধরো। ওর নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, ঠিক আছে, ওর নেটওয়ার্ক কেটে গেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আচ্ছা, অন্য কেউ বলো। হ্যাঁ ঐশা, তোমার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। হ্যাঁ, দাঁড়াও, আমি আমি আরেক মিনিট শোনা তোমাকে আমি, যাচ্ছে না? না, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ,
ঠিক আছে, তুমি ভিডিওটা আর মাইকটা একবার অন করো। আরেকবার ভিডিও আর মাইকটা অন করো, তোমার ডিস্টার্ব করছে। হ্যাঁ ঠিক আছে, তোমার নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে। ওকে, ঠিক আছে, বলো আরেকবার। নো প্রবলেম, আরেকবার বলো। হ্যাঁ ঠিক আছে, যত ছিল বলে বলে যাও। হ্যাঁ বলে যাবো, তারপর থেকে বলো, আমি শুনতে পাচ্ছিলাম। তারপর কি হবে? 2 হবে। আর কি হবে বলো? হ্যাঁ, ঠিক বলেছো, 4 হবে। বাহ, তোমরা তো বেশ ভালো শিখেছো আগে ভাবছি। তাহলে এই যে আমরা নিয়ে শিখলাম, আচ্ছা বলো তো, এই তিন তিনের বার করলাম, কটি গুণনী আছে? 2। আর 4 গুণনী আছে তোমার কথা 3টি, কেটে কেটে আসছে, তাই ছেড়ে তো? দাও তুমি। এই তোমার 3 আর 4 রুষা, তোমার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ, তুমি অন্য কোনো দিন ডেমো দিও। তোমার কথাটা খুব কেটে কেটে আসছে, হেজি আসছে, আমি খুব একটা ভালো শুনতে পাচ্ছি না। যদি আমি অ্যাজিউম করছি তুমি কি বলতে চাইছো, গুণনীয়ক মানে হচ্ছে তুমি তিনের গুণনীয়ক, ছয় আমি নয় মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা সম্পর্কে বলতে চাইছিলাম। ঠিক আছে, কিন্তু তোমার নেটওয়ার্কটা হ্যালো খুব ইয়ে স্যার। আসছে। হ্যাঁ, তোমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, তুমি অন্য দিন একদিন দিও, যেদিন তোমার নেটওয়ার্কটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, তোমার ঠিক আছে। নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে, তোমার নেটওয়ার্কটা ঠিক করে তুমি দিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকজন মেসেজ করেছিল আমাকে, এস S7F7A, কে স্যার সেটা? আমার আর কিছু জানার আছে, একটু যদি জানতে হ্যাঁ পারতাম। বলো। বলছি স্যার, আমার না বিএডও আছে, তাহলে আমি কি এটা সেটা উল্লেখ করতে পারবো? দরকার নেই। ঠিক আছে। ডিএড আছে কিনা তাহলে দরকার নেই। ও, হুম। লাভ নেই, খুব একটা লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে। হুম। ঠিক আছে। যাকে বললাম সে মাইক অন করলো, S7FF7A। মারা যায়। ওকে ঠিক আছে। তোমার নাম কি? তোমার নামটা বলো। আমি সৌমিক চন্দ, বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে আসছি। হুম, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বালুরঘাট উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি এবং 2016 সালে আমার গ্র্যাজুয়েশন টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ করেছি। 2019-21 আমি আমার ডিএলএড কোর্স করেছি মালদা থেকে, এবং আমি 2022-এ টেট পাশ করেছি। তাছাড়া আমার হবি উইন্টার গার্ডেনিং, গোলাপের উপরে আমার গোলাপ ফুল মানে গার্ডেনিং করতে ভালো লাগে এবং কম্পিটিশন লেভেলে আমি উত্তীর্ণ হই। আচ্ছা ঠিক আছে। তুমি তো ইঞ্জিনিয়ারিং করেছো বললে, হ্যাঁ, তুমি বলতে পারবে সিভিলে নাকি? সিভিলে করেছি। 1 ইঞ্চি ইকুয়াল টু কত সেন্টিমিটার জানো? হ্যালো। 1 ইঞ্চি ইকুয়াল টু কত সেন্টিমিটার? হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, বাকিরা কি শুনতে পাচ্ছ? আমার কি নেটওয়ার্কের প্রবলেম না অন্যদের নেটওয়ার্কের প্রবলেম? সবারই একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমার নেটওয়ার্কের প্রবলেম কি? না নাহলে স্যার, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে আমার। না স্যার, ঠিক আছে তো, আমরা শুনতে পাচ্ছি। ও, তাহলে সবারই নেটওয়ার্কের। হ্যাঁ হ্যালো, আসছে? আমি তোমার কথা আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কি বলছিলেন? বললাম 1 ইঞ্চি ইকুয়াল টু কত সেন্টিমিটার? 1 ইঞ্চি 2.54। ভেরি গুড, 2.54, ঠিক আছে। আর 1 মিটার কত সেন্টিমিটার? 1 মিটার ইকুয়াল টু? 1 মিটার। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, বলো। এত ডিস্টার্ব আসছে কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ আসছে। হ্যালো। আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ তুমি বলে যাও। 1 মিটার স্যার কত সেন্টিমিটার বললেন? হুম, 100 সেন্টিমিটার, 100। কারেক্ট। ঠিক আছে, তুমি একটু ডেমো দাও, তারপরে আমি তোমাকে বাকি কোশ্চেন জিজ্ঞেস করছি। আচ্ছা আচ্ছা। স্যার দেখা যাচ্ছে বোর্ড? হুম আসছে স্যার বোর্ড? আসছে, বলো। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা। আচ্ছা, আগামী পরশুদিন কিন্তু আমাদের অমাবস্যা, সেই দিন কিন্তু 3 দিন পরে। আচ্ছা, সেই দিন সকাল সবাই বলছে কিন্তু গ্রহণ আছে, বাড়ির বাইরে বেরিও না, কিছু খাবে না, সকালে সূর্য গ্রহণ। কিন্তু আমার বাচ্চারা তো সবাই জানে যে এটা একটা পুরো অন্ধবিশ্বাস। গ্রহণ কি জন্য হয়ে থাকে বলো তো? হ্যাঁ সবাই তো জানো, সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত গ্রহণ আছে। তুমি বলো। হ্যাঁ তুমিও তো বলে এটা অন্ধবিশ্বাস, অবশ্যই। তাহলে গ্রহণের কারণ কি? আচ্ছা, আমাদের এই যে পৃথিবী, সূর্য আর চাঁদ, এই তিনজন কিন্তু দেখো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এটা যদি আমাদের সূর্য হয়, ঠিক আছে, সূর্যকে আমাদের পৃথিবী একটা কক্ষপথে প্রদক্ষিণ করে থাকে। ঠিক আছে, সবাই জানে সূর্যকে পৃথিবী একটা কক্ষপথে প্রদক্ষিণ করে থাকে। আর পৃথিবীটাকে প্রদক্ষিণ করে, হ্যাঁ একদম, চাঁদ প্রদক্ষিণ করে থাকে। তাহলে এটা আমাদের চাঁদ মাস। তাহলে আমাদের গ্রহণের সময়
কটা বলেছে? আমাদের বলা হয়েছে সকাল 6টা থেকে বোধহয় গ্রহণ, তোমাদের সব বলছে যে বাড়ি বাইরে ভিডিও না, গ্রহণ পেপারে দেখা যাচ্ছে, পেপারে লেখা উঠেছে গ্রহণ সম্পর্কে, যে গ্রহণ হবে, এই এত তারিখে গ্রহণ হবে। কিন্তু কি কারণটা কি বলো? আমাদের সূর্য, চাঁদ, পৃথিবী এই তিনজন যখন একটা নির্দিষ্ট সরলরেখায় থাকে, তখন আমাদের কিন্তু সূর্যগ্রহণ হয়ে থাকে। এবং সেটা থাকে তোমার, এই যে দেখো, সূর্য, পৃথিবী, চাঁদ ঘুরতে ঘুরতে যখন চাঁদ আর পৃথিবী, সূর্য, এরা তিনজন যখন এক সরলরেখায় চলে এসেছে, তখন আমাদেরকে সূর্যের আলোর জন্য, তোমরা জানো সূর্যের আলো যখন আমাদের আমাদের যখন সূর্যের আলো আমাদের উপরে পড়ে, আমাদের ছায়া পিছনে তৈরি হয়। ঠিক সেরকম দেখো, এই যে সূর্যের আলো পড়ছে, তার যে চাঁদের উপর পড়ছে, তার জন্য একটা ছায়া তৈরি হচ্ছে পৃথিবীর আলো। ঠিক আছে? এই যে ছায়া, এই অংশটা পড়ছে, এই যে অংশকে কিন্তু তোমার সূর্যকে কিছুক্ষণের জন্য দেখা যাবে না, যতক্ষণ এরা কিন্তু এক সরল রেখায় থাকবে। কিন্তু এই মুহূর্তে তোমার চাঁদ, যখন তোমার ঠিক পৃথিবীটা একটু সরে যাবে, যখন সরলরেখা ঠিক থেকে চাঁদটা যখন একটু সরে যাবে, আবার ঘুরতে শুরু করে নিচের দিকে নামতে থাকবে, তখন দেখবে যে ধীরে 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 সূর্যের অংশটা এরকম ফালির মতো তুমি দেখতে পাবে। ধীরে ফালি হতে হতে আবার আলোটা ফুটে যাবে। নির্দিষ্ট সময়ের জন্য এই অংশে যখন সূর্যকে দেখা যাচ্ছে না, ঠিক সেই সময়টাকে বলা হয়ে থাকে, আমরা কি বলি বলতো, সূর্যগ্রহণ। ঠিক আছে? সূর্যগ্রহণ। আর ঠিক এরকম সূর্যগ্রহণের মতো যখন আমরা দেখবে রাত্রিবেলা অনেক সময় বলা হয় চন্দ্রগ্রহণ হয়ে থাকে। কি কারণে চন্দ্রগ্রহণ হয়ে থাকে? ঠিক আছে, এরও ঠিক একটা আছে, গল্প। ওকে, ওকে, ছেড়ে দাও, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে পকেটে হাত দেওয়া যাবে না অ্যাট দ্য টাইম অফ ডেমো। এটা প্লিজ মানে মাথায় রাখতে হবে, নাহলে সরি কিন্তু স্যার। বিপদ। আচ্ছা। আর ঠিক আছে, এমনি বলার কায়দা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর মাঝে মধ্যে যখন লেখা হয়ে যাবে তখন মাঝে মধ্যে সামনের দিকে তাকিয়ে বলতে হবে কিছু, ঠিক আছে? মানে সামনের দিকেও একটু ঘুরতে হবে, সবসময় যে বোর্ডে লিখবে সেটা না। যদিও এখানে আমি ক্যামেরা ব্যাকআপটা এমন ছিল যে বুঝে উঠতে পারিনি, কিন্তু যখন তুমি ডেমো দেবে তখন কিন্তু লেখার পর আবার পিছন ঘুরে মানে সামনের দিকে তাকাতে হবে, এক্সপার্টদের দিকে, ঠিক আছে? আচ্ছা, আমি মানে আপনার ক্যামেরাটা অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ, হ্যাঁ, কর্নারে বুঝেছি, রেখেছি তো, বুঝেছি, ওই হ্যাঁ, জন্য। হ্যাঁ, বুঝেছি, ওই জন্য হ্যাঁ তো আমি হ্যাঁ বলে হ্যাঁ। রাখলাম। আমি জানি না তুমি ওখানে কি করবে, তো আচ্ছা আমি আচ্ছা, এক ঠিক থেকে আছে বলে স্যার। রাখলাম, ঠিক আছে? পরের দিন স্যার সোজাসুজি রাখবো, তাহলে সুবিধা একদম, হবে। একদম, 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 ঠিক আছে। আচ্ছা, তুমি বলতে পারবে যে কোন গ্রহকে আমাদের সৌরজগতে লাল গ্রহ বলা হয়? মঙ্গলকে। জানো কেন লাল গ্রহ বলা হয়? কি থাকে যেটার জন্য তাকে লাল দেখানো হয়? মঙ্গলে আহ এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না। আয়রন, আয়রন। আয়রন হ্যাঁ, অক্সাইড। আয়রন স্যার। আয়রন আয়রন, অক্সাইড, আয়রন অক্সাইড, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম আয়রন হুম স্যার। অক্সাইড থাকে বলে ওটাকে বলা হয়, কারেক্ট। হুম। আচ্ছা, কোন গ্রহে গ্রেট রেড স্পট দেখা যায় জানো? গ্রেট রেড স্পট? না স্যার, বলতে পারবো না। বৃহস্পতি। মানে তুমি যেহেতু ওগুলো নিয়ে বললে, আমি আচ্ছা যেহেতু স্যার। পৃথিবী, হ্যাঁ চাঁদ, হ্যাঁ ওই হ্যাঁ, ঠিক সমস্ত। আছে স্যার, আমি জেনে নিবো স্যার। আচ্ছা, চাঁদ, হুম, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কতদিন সময় নেয়? 28 দিন। ঠিক আছে, মানে 27.5, 27.3, ঠিক আছে, 27 দিন, এক্সেল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 27 দিন। ওরকম। আচ্ছা, ঠিক আছে, গুড। জানো কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? নীল গ্রহ, নীল গ্রহ, ইউরেনাস, নেপচুনকে বলা হয় স্যার। তুমি যেখানে বসবাস করছো সেই গ্রহকে। ও আচ্ছা আচ্ছা। হুম, পৃথিবীকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পৃথিবীকে হুম। নীল গ্রহ বলা হয়, হ্যাঁ হ্যাঁ। ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। যাই হোক, তো তুমি যেহেতু ডেমোটা ওখানে দিলে, তোমার ওখান থেকে কিন্তু কোশ্চিন অ্যান্সার বেশি আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওর গলার আওয়াজ বেরোচ্ছে না, গলার, এটা কোন কারক জানো? গলা। গলার, ওর গলার আওয়াজ বেরোচ্ছে না, খুব ঠান্ডায় ওর গলার আওয়াজ বেরোচ্ছে না। গলারটা কোন কারক হয়? স্থান বোঝাচ্ছে তাহলে। স্থান? আহ গলা, গলা কোথাকার স্থান? গলা তো একটা পার্ট, ওটা স্থান ও নেই। আচ্ছা, ওর গলার আওয়াজ বেরোচ্ছে না। গলার আওয়াজ কর্তিকারক স্যার হবে। না, অপাদান কারক হবে, ঠিক আছে? কারকটা ভালো করে অপাদান। পড়তে হবে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। কারকটা কিন্তু ভালো করে পড়তে স্যার হবে, না? বাংলাটা নিয়ে না একটু জানতে মানে অসুবিধা হচ্ছে। বাংলাতে স্যার সবকিছু কি পড়তে হবে, মানে কারক, সমাস, এগুলো সব অবশ্যই, দেখে রাখতে হবে? অবশ্যই, অবশ্যই, যতটা পারবে ততটা পড়তে হবে, যত পারবে তত আচ্ছা পড়ে স্যার। যাও, ঠিক আছে? আচ্ছা, শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ। উম স্যার মনে পড়ছে না স্যার। কে বলতে পারে এই কোশ্চিনটার অ্যান্সার স্যার দিকে তো? বলবো? হ্যাঁ, বলো। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে? না না না। হুম। স্যার শূন্য মাধ্যমে কিসের বললেন, শব্দের? শব্দের, হ্যাঁ। স্যার শূন্য। শূন্য, শূন্য স্যার মাধ্যমে শূন্য শব্দ। মাধ্যমে শব্দের বেগ 0।
জিরো, জিরো একদম জিরো স্যার জিরো। জিরোই হবে। হ্যাঁ, শুন, জিরো জিরো কারণ হ্যাঁ। কারণ ও শব্দ আমি চলতে গেলে একটা মাধ্যম দরকার, জড় মাধ্যম আচ্ছা দরকার। হ্যাঁ, সেখানে যাই হোক, ঠিক আছে। আমি আলো ভাবলাম। না না না, আলো না। ঠিক আছে। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে যে গাড়িগুলো যে আমরা চালাই সেই গাড়ির ব্যাটারি থাকে তো? হ্যাঁ স্যার। দেখবে স্কুটার চালাতে গেলে ব্যাটারি ট্যাটারি থাকে। এখন তো যাই হোক ইলেকট্রিক করে দিচ্ছে, কিন্তু ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কারেক্ট কারেক্ট, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। আচ্ছা, ঠিক আছে। Sorry. ওকে, আরো যেগুলো যেগুলো কোশ্চিন পারোনি বা যেই সমস্ত জায়গাগুলো আমি বললাম সেগুলো দেখো, তবে এই ধরনের কোশ্চিন কিন্তু করবে, বিশেষ করে তোমার ডেমো থেকে করবে। তারপরে বাংলা ইংরাজি আমি যা যা স্টাডি মেটেরিয়াল গুলো দিচ্ছি সেগুলো খুব ভালো করে পড়ো। ওকে। আচ্ছা স্যার, আমি হুম। একটা কথা বলছি। আজকে শুনেছিলাম ওখানে বলছে মানে টপিক চুজ করে দিচ্ছে বলে ডেমোতে। তখন স্যার বাংলা থেকে যদি সহজ পাঠ থেকে পড়াতে বলে তখন কি কবিতাগুলো নিয়ে পড়াতে হবে মানে? ওই যে ক্লাস 3 4 5-এর সিলেবাসটা একটু দেখে যাও। হ্যাঁ, ওটা তো দেখেছি স্যার। ধরুন স্যার, শুনেছি একজন বলছে সহজ পাঠ থেকে পড়াতে বলছে, তখন আহ, হুম হুম ওই হুম, তাহলে ওখান থেকে তখন কি পড়াতে হবে। ওখান থেকে আর তো পড়াতে কোনো হবে না? অপশন নেই, তো তুমি তো ওখান থেকে পড়াতে হবে। এবার হুম, তুমি যদি আমি বলো যে আমি দেখছিলাম। আমি জানি না বা আমি তখন তোমাকে হয়তো অন্য হুম, কোনো অপশন দেবে, কিন্তু প্রথমবার না বললে নাম্বার কেটে গেল। আচ্ছা স্যার। ঠিক হ্যাঁ, আছে। টপিক বলে দিচ্ছে মানে, ওটাই হুম শুনলাম হুম সহজ হুম পাঠ হুম থেকে হুম পড়াও হুম বা হুম এই হুম আমার হুম। বই থেকে পড়াও এরকম। একদম একদম একদম, সেই জন্য আমি একদিন বলেছিলাম দেখবে 3 4 5-এর সমস্ত সিলেবাসগুলো বইগুলো পড়ো, যে কোনো জায়গা হ্যাঁ থেকে স্যার, বলতে ওটা। পারে তারা। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক ওটা আছে। ওগুলো ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, আর আরেকজন বলেছিল হচ্ছে দীপ্তি। দীপ্তি বলেছিলে, তুমি দেবে? ক্যামেরা মাইক স্যার বন্ধ করবো? হ্যাঁ, বন্ধ করে দাও। থ্যাংক ইউ। দীপ্তি দত্ত না কে বলেছিল? হ্যাঁ, দীপ্তি স্যার, ওনারা টপিক দিয়ে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেবো। ঠিক আছে দীপ্তি, তুমি কি অনলাইন আছো? তাহলে বলতে পারো। ওকে, মাইক অন করে নাও। হুম হ্যাঁ স্যার আছে। হুম। তোমাকে একটু ইন্ট্রোডাকশন, মানে একটু ইন্ট্রোডিউস করো তোমাকে। হুম। স্যার আমি হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আসছি। আমি 2007 সালে মাধ্যমিক পাশ করেছি, 9 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপরে গ্র্যাজুয়েশন করেছি বিসিএ তে। দেন আমি ডিএলএড করেছি 2012-14 সেশন। তারপর তো হাউস মেকার, অ্যান্ড আমি আগে জব করতাম, তারপরে জবটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, একটা কথা হচ্ছে, তুমি যখনই ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছ মাথাটা উঁচু করছো, মানে উপরের দিকে চিন্তা করছো, করা যাবে না। যখনই তোমার কাছে এক্সপার্টরা থাকবে সামনের দিকে তাকিয়ে কথা বলবে, ঠিক আছে? মানে আচ্ছা উপরের স্যার। দিকে চিন্তা করে তুমি ইন্ট্রোডাকশন ওইভাবে বলাটা ঠিক না। মানে তাদের সামনের দিকে তাকিয়ে, যেহেতু হয়তো ওখানে অনলাইনে তুমি দেখতে পাচ্ছ না কাউকে বা কিছু, হয়তো সেই হুম কারণে হুম হয়তো তুমি হুম। বলছো। কিন্তু যখন একটা টাইম অফ ইন্টারভিউ, তুমি কিন্তু তাদের চোখে চোখ রেখে বা হাসি মুখে যেরকম বলছো সেরকম ঠিক আছে, কিন্তু উপরের দিকে বারবার করে তাকানো যাবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। হুম। এটা আচ্ছা, তোমার হবি কি? নাচ, মানে নাচ করা। নাচ করা, আচ্ছা। নাচের মধ্যে কি করো? মানে অনেক কিছুই তো আছে। বেসিক্যালি স্যার আমি ক্লাসিক্যালটাই শিখেছিলাম, আচ্ছা কত্থকটাই শিখেছিলাম। তার তাও খুব বেশি দিন শিখিনি, 4-5 বছর, কিন্তু ওটা কন্টিনিউ করে গেছি স্কুল অ্যান্ড কলেজ লাইফে। আচ্ছা। তারপরে আর ওইভাবে টাইম দেওয়া হয়নি। কেন? নাচের মাধ্যমে তো ভালো, এখন তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সব ভালো হচ্ছে। হুম। দুটো বাচ্চা আছে, তারপরে ফ্যামিলি, তার জবটাও ছেড়ে দিতে হয়েছিল তার জন্যই। এবার আচ্ছা, কিছু ক্লাসিক্যাল যেটা বললে তার মধ্যে কিছু স্টাইল আছে, হ্যাঁ? কিছু ধরো, যা আমি জানি যতদূর আমার নলেজ 7 8টা স্টাইল আছে, এরকম 8খানা খুব সম্ভবত। কিছু কি কি আছে কিছু জানো? যেমন যেমন কত্থক, ভারতনাট্যম আছে, কত্থক আছে, কথাকলি, আহ, হ্যাঁ কথাকলি আছে, তারপরে আপনার আহ, আরো হ্যাঁ, কুচিপুড়ি, হ্যাঁ অনেকগুলো আছে স্যার। বিভিন্ন মণিপুরি। জেলার যেগুলো আমাদের, হ্যাঁ জেলা মণিপুরি না, রাজ্য সেইখানকার রাজ্য প্রত্যেকটা রাজ্য, জেলা না, রাজ্যের, রাজ্য। প্রত্যেকটা রাজ্যের। একদম একদম। তো তুমি যেহেতু ড্যান্স তুমি বলবে, তো সেখান থেকে তোমাকে কিন্তু একটু ইয়ে করতে হবে, হ্যাঁ? হুম। হ্যাঁ তোমাকে স্যার, ওটা এই আমাকে এই পড়তে জায়গা, হবে। হ্যাঁ, খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, প্রাইমারি এরকম সব বেসিক্যাল যে ক্লাসিক্যাল যেগুলো আছে সেগুলো, বা ভারতনাট্যম যেমন তামিলনাড়ুতে,
হুম ওখানকার হুম হুম। তামিলনাড়ু, কত্থক যেরকম নর্থ ইন্ডিয়ায়, কথাকলি কেরালায়, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যি হচ্ছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে উড়িষ্যাতে, মণিপুরি মণিপুরে। উপরে সরিষার, হ্যাঁ। হ্যাঁ, তারপরে ধরো আরো অনেক কিছু আছে, সেগুলো একটু কোথায় কোথায়, যেমন অনেক সময় বলতে পারি যে গারবা বা মানে গরবা বা ডান্ডিয়া যেটা আছে সেটা গুজরাটে হয়। দান্ডিয়া আমাদের গুজরাটের। আসামের হুম যেরকম একটা ফোক ড্যান্স হয়, জানো ওর নাম কি? হুম। আসামের ফোক ডান্সের নাম স্যার, উম, উম, বিহু। পেট- বিহু। হ্যাঁ, বিহু। বিহু বলে, BIHU। হ্যাঁ, ওই যে একজন অ্যান্সার দিল বা হুম অর্ণব। তো হুম এইগুলো হুম। একটু পড়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু ডেমো দাও। ঠিক আছে স্যার, বোর্ডটা দেখা যাচ্ছে? একদম। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো? তাহলে আমরা এখন কোন ক্লাসে উঠে গেছি বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, আমরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ি। তারপর আজকের তারিখ কত বলো তো? হ্যাঁ, আজকের তারিখ 1/1/2026। আর আজকে আমরা কোন বিষয় নিয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো পরিবেশ বিষয় জানবো। ঠিক আছে। আচ্ছা, তোমরা বলো তো, এই ক্লাসরুমটার মধ্যে তোমরা আজকে কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ম্যাডামকে দেখতে পাচ্ছ। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ বলো তো? ও, তোমরা ছাত্র, হ্যাঁ ঠিক, তোমরাও তো আছো আমার ছাত্রছাত্রীরা। ঠিক বলেছো। হ্যাঁ, তোমরাও আছো। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ বলো তো? ও, হ্যাঁ, বই দেখতে পাচ্ছো। হ্যাঁ, ও, বোর্ডও দেখতে পাচ্ছো। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছো? পেনও দেখতে পাচ্ছো। হ্যাঁ। আচ্ছা, আর বলো তো, বাড়ি থেকে যখন তোমরা আসছিলে তখন তোমরা কি কি দেখেছো? ও, গরু। ও, আর কি দেখেছো বলো তো? ছাগল। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে বলো তো, আর কি কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, শুনতে পাচ্ছি, তুমি বলে যাও। না স্যার, ওই যে একটা কল, হুম সরি হুম, স্যার, সরি। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, কেটে দাও নাহলে কলটা। আর কি ও আচ্ছা, হ্যাঁ, তাই তো, ফ্যানও দেখতে পাচ্ছ তো তোমরা। ঠিক আছে, এবার বলো, এই যে তোমরা এত কিছু দেখতে পাচ্ছ আমাকে বলছো, এই যে বইটাকে যদি আমি মারি, বা এই যে বোর্ডটাকে যদি আমি এরকম মারি, সে কি কোনো আওয়াজ করছে? করছে না। তাহলে এবার তোমরা বলো, আর এই ম্যাডাম, ছাত্রছাত্রী, এই যে গরু, ছাগল, এগুলোকে যখন আমি, তুমি যদি ডাকো, এই ছাত্রছাত্রী তোমাদেরকে যদি ডাকছি রিমি, এই যে তুমি উত্তর সাড়া দিলে, তাহলে তোমরা কি, তোমরা সাড়া দিচ্ছ। আর এই বোর্ড, এই পেন, তারপরে এই যে ফ্যান, বই, এগুলোকে যদি আমি মারি বা ডাকি, তাহলে কি তারা সাড়া দেবে? না, সাড়া দেবে না। তাহলে এরা সাড়া দিতে পারে না। আর এই যে ম্যাডাম, ছাত্রছাত্রী, গরু, ছাগল, এদেরকে যদি আমরা কোনোভাবে ডাকি বা মারি বা কোনো আঘাত করি, তাহলে ওরা সাড়া দেবে, তাই তো? আচ্ছা, আর তোমরা কি বলো তো, এই যে বই, বোর্ড, পেন, এগুলো আমাদেরকে কোনোভাবে সাড়া দেয় না। ঠিক বলেছো। এবার তুমি দেখো, এই যে রিমি, সুমনকে একটা চিমটি কাটো তো। হ্যাঁ দেখেছো, ওর কিন্তু লাগলো, তাহলে ও সাড়া দিল, তাই তো? তাহলে আমরা কি বুঝবো বলো তো? এই যে ম্যাডাম, ছাত্রছাত্রী, গরু, ছাগল, বা এই যে তোমরা স্টুডেন্ট, তারা যদি একে অপরকে, এই যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারি, কিন্তু এই বই, বোর্ড, পেন, ফ্যান, এগুলো কি কোনোভাবে চলাফেরা করতে পারে না, কোনো জায়গায় থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাহলে এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলে জড়ো। আর এই যে ম্যাডাম, ছাত্রছাত্রী, গরু, ছাগল, এগুলো তো এক জায়গা থেকে এক স্থানে যেতে পারে, শ্বাস প্রশ্বাস নেয়, নিজেদের মতন করে কথা বলে, নিজেদের সবকিছু বহিঃপ্রকাশ করে, তাহলে এদেরকে কি বলে? জীব। ঠিক বলেছো, এরা হচ্ছে জীব, আর এরা হচ্ছে জড়ো। তাহলে আমরা আজকে কি জানলাম? জীব আর জড়োর ধারণা, তাই তো? তাহলে এদের মধ্যে যদি তোমাদের পার্থক্য করতে বলি, ঠিক তাহলে আছে, কি ঠিক হবে? আছে, ঠিক আছে, ছেড়ে দাও। দীপ্তি। ঠিক আছে, ভালো হচ্ছে বলা, অসুবিধা নেই। এমনি বলার কোনো আমি লুপ হল কিছু দেখতে পেলাম না, ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা, তুমি কি বলতে পারবে যে অনেকটা ভারতের ভালো হয়েছে, একটু গলাটাও কাঁপছিল। ও না, ঠিক সেটা, ওটাই তো প্র্যাকটিস, মানে এই যে গলা কাঁপাটা, এটা কি দুবার তিনবার প্র্যাকটিস করলে বা আমার সামনে বা অন্যান্য টিচারের সামনে যদি দাও, তাহলে দেখবে যখন অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ বোর্ডে যাবে তখন দেখবে আর হচ্ছে না। মানে প্রথম প্রথম এটা তুমি বললে না, এটা খুব স্বাভাবিক, নর্মাল, যে কোনো ছেলে বা মেয়ে বা যে কোনো ছাত্রছাত্রী, ইভেন টিচারদেরও অনেক জায়গাতে প্রথম যদি কোনো স্যার। জায়গায় লেকচার দেয় তখন সেখানে গলা কাঁপবে, হাত কাঁপবে, পেন ঠিক মতো ধরতে পারবে না, লেখাটা ঠিক মতো হয় না, তো এই জায়গাগুলো হয়, এবং এটাই হচ্ছে তোমাকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আরো ধরো তুমি এরপরে আরো অনেক ডেমো দিবে আমার সামনে, তার ফলে কি আস্তে আস্তে ভয়টা কেটে যাবে, ভীতিটা। ঠিক আছে। হুম আচ্ছা ঠিক আছে, হুম মাথা হুম ঠান্ডা হুম। রাখো, কোনো ব্যাপার না, ভালো হয়েছে। তো তুমি কি বলতে পারবে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? স্যার এই জেনারেল। মুহূর্তে আমি সবই গুলিয়ে ফেলছি। খুব ধীর স্থির। ভারতের ম্যানচেস্টার। আচ্ছা, যদি তুমি বলো যে স্যার কোশ্চিন করতে হবে না, তাহলে ছেড়ে দিচ্ছি, তো মানে তুমি কি চাও যে আমি কোশ্চিন করি? ভারতের ম্যানচেস্টার যে আহমেদাবাদ, আহমেদাবাদ, আহমেদাবাদ। তাই না? হুম। যাই হোক, তো সেই আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত জানো? আহমেদাবাদ কোন নদীতে? স্যার খুব মনে পড়ছে না। মানে খুব পপুলার নদী, কারণ এই নদীটা নিয়ে অনেক কিছু হয়। কে বলতে পারে দেখি, অনেকে মেসেজে চ্যাটে রিপ্লাই দিচ্ছে, আহমেদাবাদ কোন নদীর তীরে তৈরি হয়েছে? কে বলতে পারে দেখি? সবরমতী। সবরমতী নদী। হুম, হুম। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে আহ, ওই কিন্ডার গার্ডেন যেটা, ঠিক আছে, বলে যেটা, হ্যাঁ। সেই কিন্ডার হুম। গার্ডেন শিক্ষাকে প্রবর্তন করে? থন্ডা বলো। থন্ডাই থন্ডাই ফ্রয় হ্যাঁ, এটা করে হচ্ছে থন্ডাই স্যার। ফ্রয়েবেল, না ফ্রয়েবেল। 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 ফ্রয়বেল ফ্রয়বেল। ফ্রয়েবেল, ঠিক আছে। আচ্ছা, দেশে বিদেশে বলে একটা খুব ভালো গ্রন্থ আছে, সবাই পড়েছে, কার লেখা জানো? দেশে বিদেশে, একটু ঠান্ডা মাথায় মনে রাখো। দেশ বিদেশ নিয়ে কে লেখে? দেশ বিদেশ। তো একজন লেখক আছেন, উনি কিন্তু এই ধরনের বাইরের জিনিসপত্র, এগুলো মানে প্রত্যেকের একটা মানে ইয়ে থাকে তো। স্যার রিসেন্টের না 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 আগের? না না, আগের 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 আগের। দেশ বিদেশ নিয়ে গ্রন্থ। কেউ বলতে পারবে? না, রবি ঠাকুর নয়। সৈয়দ মুস্তফা সিরাজ। সৈয়দ মোস্তফা সিরাজ, কারেক্ট। রবি ঠাকুর না, সৈয়দ মোস্তফা সিরাজ, ঠিক আছে, দেশে বিদেশে। আচ্ছা। উম আচ্ছা, তোমাকে একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করি অঙ্ক থেকে, তোমার সাবজেক্ট কি বলে, অনার্স কি নিয়ে পাস করেছো? আমি স্যার, হুম। হ্যাঁ আমি বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্স সম্পর্কে একটা আইডিয়া তো আছে। আছে স্যার, মোটামুটি আছে অনেকদিন আগে। আচ্ছা ঠিক আছে। ম্যাথমেটিক্স। আচ্ছা, বাইনারি নাম্বার কি কি? বাইনারি নাম্বার, 0 1 জিরো আর 2 ওয়ান। এগুলোই তো পারি। টু? হুম। টু বাইনারি? না 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 স্যার, 0 আর 1ই। বাই মানে কি? হ্যাঁ, বাই মানে দুটো, তো এখানে দুটো নাম্বারই থাকে, জিরো আর ওয়ান। বাইনারি, হ্যাঁ দুটো তো নাম্বারই, জিরো তুমি আর ওয়ান যেহেতু বিসিএ পড়েছো, তুমি জানো যে বাইনারি সিস্টেমে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? বিসিএ তে 1 আর 1 অ্যাড করলে স্যার, 1 আর 1 অ্যাড করলে কত হয়? হুম। আমাদের তো স্যার, যদি আপনি ওটাতে চার্টার্ডে ফেলেন তাহলে তো 1ই আসতো। হুম। হ্যাঁ স্যার, মানে আপনি যদি চার্টার্ডের সিস্টেমে ফেলেন তাহলে তো 1 ইকুয়াল টু, ওটা দিয়ে যদি আমি চার্টার্ড করি তাহলে তো ওটা 1 + 1ই আসবে। ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান আসবে 1 আসবে। বাইনারি ক্ষেত্রে। হ্যাঁ, বাইনারি ক্ষেত্রে তো 1ই আসে। বাইনারি ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, তাই তো? বাইনারি ক্ষেত্রে কি আছে, ওয়ান প্লাস ওয়ান কি আছে? 10, 10, 10। 1 0। একদম। বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 10, 10, ওয়ান আর জিরো। ঠিক আছে, দেখে নিবে এটা। হুম। এগুলো আমি ওগুলো দেখে নেবো স্যার। এগুলো তোমার যেহেতু, আচ্ছা, অঙ্কতে একটা ছোট্ট কোশ্চেন জিজ্ঞেস করছি, তুমি বলতে পারবে যে 10, 10, হুম। তার কতগুলো ধনাত্মক আহ, গুণিতক আছে? মানে আমি বলতে চাইছি যে, সরি, যে কতগুলো ধনাত্মক ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে হচ্ছে যারা ভাগ করে 10-এর, পজিটিভ কতগুলো ফ্যাক্টর আছে যারা ভাগ করে, মানে ভাজক। 10-এর। 10কে কতজন সংখ্যা ভাগ করতে পারে, যেমন ধরো 2 10কে ভাগ করে কিনা, 5 দুগুণে 10। হ্যাঁ, 2 5 করে, তো 10 এরকম করে, 1 করে।
তো 10কে কজন মানে কটা পজিটিভ সংখ্যা ভাগ করতে পারে? পজিটিভ মানে আমি নেগেটিভ কথা বলছি না। হ্যাঁ, পজিটিভ টু, দু, আহ, দুই শুধু পারবে, আর তো কেউ পারবে না। পজিটিভ যদি হয় তাহলে তো টু। তাহলে 1 ভাগ করতে পারে না? হ্যাঁ, এক ভাগ করতে পারবে, দুই আর এক। 5? পাঁচ তো স্যার নেগেটিভ, আপনি তো বলছেন যে বিজোড় না, জোর বিজোড় জোড় বলিনি, সংখ্যা। আমি আমি পজিটিভ নেগেটিভ বলেছি। নেগেটিভ মানে -1 -2 এগুলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে পাঁচ পারবে, দুই পারবে আর এক পারবে। কেন 10 নিজে নিজে নিজেকে ভাগ করতে পারে না? ওটাও হবে? হুম। আমি প্রথমে স্যার এক, দুই আর পাঁচই বলেছিলাম, আপনি তখন না, বললেন যে 1 নেগেটিভ 2 5 বলিনি 10, পাঁচ। চারটে না, 10 তো নেগেটিভ না, তোমার নেগেটিভের কনসেপ্ট নেই। নেগেটিভ পজিটিভ মানে অঙ্ক হুম, তুমি বেসিক্যালি খুব নেগেটিভ মাইনাসটা, হ্যাঁ মাইনাসটাকে নেগেটিভ বলছে আর পজিটিভ হচ্ছে প্লাস গুলোকে বলছে, বুঝলাম। আটকে যাবে কিন্তু। মানে তুমি যদি হুম, নেগেটিভ যদি না ইয়ে করো তাহলে একদম আটকে যাবে, ঠিক আছে? মানে অঙ্ক যদি না আচ্ছা। ঠিক মতো করো, অঙ্কতে চলে গেলেই তুমি কিন্তু আটকে যাবে, ঠিক আছে? তার ফলে খুব চাপ। না স্যার, যেহেতু তুমি স্যার বিসিএ করেছো, বিসিএটা ছিল আমাদের একদম একদম কম্পিউটারের উপরে ছিল, এবার সেটা বুঝেছি, কিন্তু আমাদের হচ্ছে কিন্তু ম্যাথের। ম্যাথের সঙ্গে রিলেটেড, কম্পিউটার সবসময় ম্যাথের সঙ্গে রিলেটেড, ম্যাথের বা সাথে তোমাকে রিলেটেড ছিল। বিসিএ করলেও তোমার একটা পেপার ম্যাথ ছিল অ্যাডিশন, মানে একটা পাস হ্যাঁ কোর্সে হ্যাঁ থাকে হ্যাঁ হ্যাঁ, অ্যাডিশনাল ছিল ওটা। ওটাই। বা আমি যে ফার্স্ট কোশ্চেন গুলো ইয়ার। করছি সেটা তো গ্র্যাজুয়েশনের না, বেসিক্যালি এগুলো খুব ছোটবেলার না, কোশ্চেন, তো এগুলো তো বেসিক্যালি হ্যাঁ ছোটবেলা। তো তার সাথে ম্যাথ ছিল কি ছিল না তার কোনো সম্পর্ক নেই, মানে এই ক্লাস 5 সম্পর্ক অবধি নেই। বা এই যে ছোট ছোট বেসিক কোশ্চেন গুলো এগুলো কিন্তু পড়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কে ঠিক আছে দিবে? স্যার। উম, পলি, উষা, তুহিন হলো। স্যার আমি দেবো স্যার। হ্যাঁ, অর্ণব। আচ্ছা, অর্ণব। স্যার তাহলে আমি অফ করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। অর্ণব মাইক অন করেছে, ভিডিও অন করেছে, ঠিক আছে। অর্ণব এর আগেও তো একদিন দিয়েছো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখি কেমন দাও। তো তুমি একটু ডেমোটা চেঞ্জ করো, অন্য কিছুর উপর দাও অর্ণব। স্যার পরিবেশের উপরে দেবো। ঠিক আছে, আগে তোমাকে একটু ইন্ট্রোডিউস করো, দেখি কিরকম প্রিপেয়ার করেছো। নমস্কার স্যার, আমার নাম অর্ণব কর্মকার। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত পেঁচাকুড়া গ্রাম থেকে এসেছি। হুম। আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করি, তারপর 17 সালে উচ্চ মাধ্যমিক এবং 17-19 শিক্ষাবর্ষে ডিএলএড পর 19-23 শিক্ষাবর্ষে জিএনএম কোর্স সম্পূর্ণ করেছি। হুম। বর্তমানে আমি এই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও বাড়ির ব্যবসার কাজ কাজ পাশাপাশি করে থাকি এবং অবসর সময়ে আমি গান গাইতে এবং খেলাধুলা করতে ভালোবাসি। কি খেলাধুলা করতে ভালোবাসো? স্যার ক্রিকেটটাই খেলি বিশেষ করে। ক্রিকেটটা খেলো, আচ্ছা, ঠিক আছে। তো ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন কিন্তু মহিলা টিমের, কে জানো? স্যার হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর। আর উইকেট কিপারের নাম জানো ভারতীয় মহিলা টিমের? স্যার রিচা, না রিচা ঘোষ তো নয়, না স্যার মনে পড়ছে না এই মুহূর্তে। হুম, কে বলতে পারে? কে বলতে পারে? রিচা ঘোষী। রিচা ঘোষই। রিতা ঘোষ। রিচা ঘোষী, ঠিক আছে। তুমি বলেও আবার ইয়ে করলে, ঠিক আছে। যাই হোক, উনি পপুলার, আরো অনেকজনই আছে। ঠিক আছে, তুমি একটা ডেমো দাও, দেখি কেমন দিতে পারো। ঠিক আছে স্যার। স্যার বোর্ডটা দেখাচ্ছে? হুম, দেখা যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? বাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা কি শিখেছিলাম আগের দিন? হ্যাঁ, আগের দিন আমরা মজার একটা কবিতা শিখেছিলাম। আজকে আমরা কবিতা নিয়ে দেখো, আজকে আমরা একটা গান গাইবো। এই যে গানটা গাইবো, তার আগে তোমরা গানটা মন দিয়ে শুনবে, যে গানটাতে আমি কি বলছি, ভালো করে গানের কথাগুলো শুনবে, কেমন? তাহলে আমি গানটা গাই, সবাই আমার সাথে গাইবে। ঘুরছে চাকা টক বগিয়ে কিডিং কিডিং বেল, আরে ঘুরছে চাকা টক বগিয়ে কিডিং কিডিং বেল, থামবে না সে যেথায় সেথায় নেই বুঝি আক্কেল। তোমরা গাও, তোমরা গাও, বাহ, বেশ সুন্দর গাইছো। তাহলে কি ঘুরছে বলো তো এই গানটায়? কি ঘুরছে বলো? হ্যাঁ, ঘুরছে চাকা। তাহলে চাকা আমি দেখি এখানে লিখে দিই, চাকা। ঠিক বলেছো, চাকা ঘুরছে। তাহলে চাকা কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সাইকেল। আর আর কোথায় দেখতে পাওয়া যায়? বাস, বাহ, দারুণ বলেছো তোমরা। তাহলে দেখো, এই আমরা চাকার সম্পর্কে আজকে আমরা জানবো। এই চাকা আমাদের প্রতিদিনে কি কাজে লাগে, তাহলে প্রতিদিনের কাজে চাকা। তাহলে দেখো, এই চাকা মানুষ কিভাবে তৈরি করলো সে সম্পর্কে আমরা জানি একটু চট করে।
আচ্ছা তাহলে রাম বলো তো, তোমাকে যদি আমি সাইকেলটা দিই আর করিমকে যদি বলি তুমি হেঁটে হেঁটে যাও তোমার বাড়ি, তাহলে কি আগে পৌঁছাবে বলো তো? হ্যাঁ, রামই আগে পৌঁছাবে, কারণ মানে রামের কাছে কি আছে? সাইকেল আছে এবং চাকা আছে সাইকেল, কারণ সে দ্রুত গতিতে যেতে পারবে চালিয়ে। তাহলে মানুষ কি করলো, যখন মানুষ দেখলো আগে এত ফসল ফলাতো বা তারা এক স্থান থেকে অন্য স্থানে যেত, তারা পায়ে হেঁটে মাথায় করে বোঝা নিয়ে বিভিন্ন জায়গায় যেত বা ফসলের জিনিসগুলোকে কাঁধে করে নিয়ে যেত, তাদের খুব কষ্ট হতো। তার ফলে কি করলো, তারা গাছের গুড়িকে কাটলো। গাছ, এই গাছের গুড়িকে কেটে তারা এক ধরনের চাকা আবিষ্কার করলো। পরবর্তীকালে সেই চাকা তারা কি করলো, কাঠ দিয়ে কেটে তৈরি করলো। এই যে দেখো ছবিটা আঁকছি, এই ধরনের চাকা তারা তৈরি করলো। এর ফলে কি হলো, তাদের যে মাথায় করে বোঝা কষ্ট বা এক স্থান থেকে অন্য স্থানে, যে তুমি বললে তোমার সাইকেল আছে তুমি আগে পৌঁছাবে, এই জন্যই তারা কি তাদের কাজ কমাতে বা তাদের শরীরে যাতে পরিশ্রম না হয়, যে পরিশ্রমের সহজলভ্য করতে তারা চাকা আবিষ্কার করলো। এরপর এই চাকা কি হলো, প্রথমে কাঠ, কাঠ কি অনেকদিন থাকে? কাঠের চাকা কি দীর্ঘদিন থাকবে বলো তোমরা? থাকবে না। কেন? কারণ কাঠের চাকা জলে এবং রোদে চাকা পচে যেতে পারে। এর ফলে তারা কি করলো, সেই কাঠের চাকার উপর একটা লোহার বেড়ি দিতে থাকলো। এই লোহার বেড়ি দিয়ে কাঠের চাকা কোথায় দেখতে পাওয়া যায় বলতো? গ্রামে দেখতে পাই আমরা, সে ধান বোঝাই করা যায়, গরুকে নিয়ে যায়, হ্যাঁ, গরুর গাড়ি। বাহ, গরুর গাড়িতে আমরা দেখতে পাই এরকম কাঠের চাকা উপরে লোহার বেড়ি দিয়া। এরপর কি করলো, এই চাকাকে মানুষ আরো আধুনিক করার জন্য কি করলো, লোহার চাকা তৈরি করলো। চাকাটা কি কাঠের নয়, চাকাটা তৈরি করলো লোহার। এবং এই কাঠের বেড়ির পরিবর্তে কি করলো, তারা রবারের টায়ার দিয়ে দিল, রবারের টায়ার। এই রবারের টায়ার দেওয়ার ফলে কি হলো, তাদের যে আমাদের খাল, উঁচু নিচু জায়গা, এইসব জায়গাগুলো টায়ার গুলো যখন যায় আমাদের খুব মানে সুবিধা হতো চালানো গাড়ি। তার আজকে আমরা এই পর্যন্তই জানলাম। পরের দিন এই চাকা সম্পর্কে আমরা আরো ভালো বিষয় সম্পর্কে জানবো বা একটা মজাদার গান শিখবো, কেমন? আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে। আচ্ছা, আহ, এই যে আচ্ছা, চাকা যে চলছে, চাকা বা যে কোনো গাড়ির চাকা, জানো এটা কি ধরনের গতি? মনে পড়ছে না স্যার এই মুহূর্তে। মানে এর মধ্যে চলন ঘূর্ণন দুটোই আছে, চলছে এবং ঘুরছেও গোল গোল করে, ঠিক আছে? তো চলন প্লাস ঘূর্ণন এটা দু ধরনের গতির মধ্যেই পড়ে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তুমি জানো যে বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? তো গাঙ্গেয় হ্যাঁ, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, যেটাকে কি নামে বলি আমরা? আমাদের জেলাতে, আমাদের রাজ্যে আছে সুন্দরবন। সুন্দরবন। হুম, সুন্দরবন এটা, ঠিক আছে। আচ্ছা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যার গডিয়ন, অস্টিন বা কেটু। কেটু, বারেক্ট। তুমি কি বলতে পারবে যে ভারতের বৃহত্তম খারা পানি হ্রদ কোনটি? খুব নামকরা। নোনা, খারা পানি মানে নোনা হ্রদ, কাটাপানি। নোনা 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 জলের হ্রদ। খুব স্যার পপুলার, মানে চিল্কা হতে বাঙালিরা। পারে। চিল্কাই, চিল্কাই বাঙালিরা সব যায়। চিল্কা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে, তাই তো? একদম একদম কারেক্ট, ঠিক উড়িষ্যার আছে। চিল্কা হতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ জানা আছে? না স্যার, এটা জানা নেই স্যার। আচ্ছা, এইটা খুব সম্ভবত মনে হয় যে আগে ছিল মাউন্ট আবু, এখন মনে হয় সেটা চেঞ্জ হয়ে গুরু শিখর হয়ে গেছে। এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আরাবল্লীটা অনেক সময় হ্যাঁ, কারণ এটা গুরু ঠিক শিখর আছে, এখন, ঠিক আছে। দেখে নেবো। হ্যাঁ, কারণ অনেকে এটা ভুল করে। তো এই জায়গাটা একটু দেখে নিতে হবে। আর নেক্সট তোমাকে একটু অঙ্ক থেকে কোশ্চিন করব। ধরুন স্যার। আচ্ছা, অঙ্ক থেকে একটু কোশ্চিন করি। তো তুমি বলতে পারবে যে একটা ত্রিভুজ, হ্যাঁ, যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ কখন বলা হয়? যখন একটা কোণ সমকোণ থাকে। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি থাকে। আচ্ছা, 90 ডিগ্রি সেখানে থাকে এমন একটা। একদম সেখানে পিথাগোরাসের একটা সূত্র আছে, তুমি কি জানো সেটা, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? খুব পপুলার, খুব ভুলে গেছি ইম্পর্টেন্ট। কে বলতে পারে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্যার। স্কোয়ার। অতিভুজ স্কয়ার। হ্যাঁ, একদম, মনে পড়েছে স্যার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ। স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। কারেক্ট, ঠিক আছে।
আচ্ছা, মানে অঙ্কটা তুমি খুব একটা ভালো পারো না ছোটবেলায় নাকি? পড়ে যেতে হয়। পড়তে হবে, একটু না পড়লে মুশকিল। মানে এই ধরনের জিনিসপত্রগুলো যদি মানে ছোট ছোট, এগুলো খুব বেসিক জিনিস, মানে এইগুলো কিন্তু যেহেতু তুমি হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ডে, তুমি হয়তো ভুলে গেছো, বা হয়তো বললে স্যার মনে পড়ে বেসিক যাবে। গুলো দেখছি টুকটাক করে, ওগুলো স্যার পাচ্ছি, কিন্তু এই হুম এই ত্রিভুজ সূত্রগুলো এখনো স্যার দেখা হয়নি ঠিকঠাক করে, হুম হুম। মানে এত ভিতরে যাওয়া হয়নি স্যার। আচ্ছা, ধরো তোমাকে আমি তিনটে সংখ্যা দিলাম, হ্যাঁ, 4, 5, 6, বলতে পারবে এর গড় কত? স্যার গড় তিনটা যোগফল করে বাই 2। বাই 2, 2 দিয়ে ভাগ করতে হয় চার না? পাঁচ 4, 5, 6 যোগ করে 4, 4, 9, কত দিয়ে ভাগ 15, করতে হয়? 15/3, যেহেতু তিনটা সংখ্যা স্যার। যেহেতু তিনটে সংখ্যা, বাই 3 একদম, তাহলে এটার গড় হয়ে যাবে 5। ঠিক আছে, ঠিক আছে, ওকে, 3 যেহেতু ঠিক তিনটে আছে, সংখ্যা আছে। একদম। অর্ণব, তোমার ডেমোটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে। যেহেতু তুমি গানের মাধ্যমে করেছো, তোমার গলাটাও ভালো, তো স্যার তারপরে এই তুমি ডেমোটা ভাবছি আমি স্যার ফাইনালে রাখবো। রাখতে পারো। আমার বেশ একটু অন্যরকম লেগেছে, সেই জন্য এই ডেমোটা তুমি আমার মনে হয় যদি ডেমো তোমাকে বলতে বলে তোমার চয়েস অনুসারে, সেটা অবশ্যই এরকম কিছু রেখো, ঠিক আছে? আর মানে যদি স্যার সেলফ চয়েস বেস এটা কি রাখা চলবে? একদম 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 ভালো লেগেছে, ভালো ভালো হয়েছে, মানে একটু অন্যরকম। আমি চাইছি একটু অন্যরকম হোক সবার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে অর্ণবের হলো, আজকে আমরা এই অবধি থাক। আর যারা যারা দেবেন নেক্সট শনিবার দিন, তোমরা কিন্তু পড়তে থাকো, ঠিক আছে? এই যে যেই মেটেরিয়ালগুলো দিচ্ছি পড়তে থাকো। এর আগের দিন তোমার, এর পরের দিন তোমাদের একটু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো আমি পিডিএফ, হ্যাঁ? তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স যতটা পারবো আমি দিয়ে দিব, সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ো। কারণ পড়তে তোমাদের হবেই, মানে আমি তো এখানে ক্লাসে পড়াতে পারবো না ওরকম ভাবে যে এটা এটা এটা, কারণ প্রচুর জিনিসপত্র আছে। আমি যত ক্লাস নিবো 1 ঘন্টা ধরে কারেন্ট অ্যাফেয়ার্স বলবো, তাতে তোমাদের লস। তার থেকে বরঞ্চ তোমরা যখন নিজেরা স্যার পড়তে আমার পারবে। একটু কোশ্চেন আছে। বলো আফরোজা। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওখানে দেখলাম যে মানে অনেকের বলেছে যে ক্লাস 2 এর ইভিএস পড়াতে, হুম কিন্তু ক্লাস 2 তে তো ইভিএসই নেই। তো আমি ওটা তো মানে ওনাদের যদি বলি যে স্যার ক্লাস 2 তে ইভিএস নেই, হুম। ওটা তো আমার উইক পয়েন্ট হয়ে যাবে স্যার। না, ওটা তো আমি কি নেই, তুমি কি করে এর পড়াবে? ইভিএস মানে পড়িয়ে দিতে পারবো? তারা বেসিক্যালি তারা জানে না, হ্যাঁ পড়িয়ে দাও, তখন যারা জানে না তখন হ্যাঁ, পড়িয়েতে কি কারণ আছে? মানে আমি দেখলাম যে ভিডিওতে এরকম দিচ্ছে, কিন্তু না, তুমি ক্লাস তবে 2 তে সত্যি ইভিএস নেই। সত্যিটা বলতে পারো, খারাপ হবে না যে নেই স্যার, তো বলবে হ্যাঁ ওটাই চেয়েছি, ওটাই আমি জানতে চেয়েছিলাম, তখন বলতে পারে হয়তো। ঠিক আছে, কারণ ও নেই। আচ্ছা, হুম, ঠিক আছে অনেক স্যার। অনেক সময় অনেক কিছুই থাকতে পারে, তো আমার মনে হয় যে সত্যিটা যেটা তুমি জানো সেটা বলো, মানে ওনারা ইচ্ছাকৃত ভুল করতে পারে অনেক সময়, তাই না? তোমাকে দেখছে না, বা হয়তো। আমি আমার একটা পড়ানোর সময় জিজ্ঞেস ছিল হয়তো স্যার লিখে দিলাম যে তৃতীয় শ্রেণী। না না, তুমি প্রথমে বলবে যে ক্লাস 2 তে তো ইভিএস নেই, আমি তৃতীয় শ্রেণীর কি ইভিএস বলতে পারি, তখন এটাকে পারমিশন নিও। বলো না, কি স্যার আছে, অত ভয়ের আমার কি একটা আছে? মানে ওনারা ভুল বললেও যে তোমাকে তার সঙ্গে হ্যাঁতে ঠিক হ্যাঁ আছে। মেলাতে হবে, সেরকম কোনো নিয়ম নেই। হ্যাঁ বলো। হ্যালো। বলো তুহিন। হ্যাঁ স্যার, বলছি আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করছি আর কি। আমি অ্যাকচুয়ালি তো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছি। হুম কিন্তু আমি স্যার ফর্মটা ফিল আপ করেছি, যেহেতু সিটটা একটু বেশি আছে বলে আমি হচ্ছে সাউথ চব্বিশ পরগনা ফিল আপ করেছি। হুম। তো ঠিক আছে। এবার ওনারা নিশ্চয়ই হচ্ছে আমার না, তো ওই ওগুলো তো ফর্ম কোথা ফিল থেকে আপ ফর্ম ফিল আপ করেছে ওগুলো জানবে না ওরা, কি করে জানবে সব কোথা ওটা থেকে? জানবে না তো? দেখো, জানতেও পারে, এখন তো খুব মুশকিল, কারণ এই স্কুল সার্ভিস হ্যাঁ হ্যাঁ কমিশনের স্যার, ইন্টারভিউতে ওইটা দেখছি যে ওই রিটেনের রেজাল্ট, এক্সপিরিয়েন্স, তারপরে একাডেমিক সব ওদের কাছে দিয়ে দিচ্ছে, সব তারপরে যাচ্ছে। থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে তুমি দক্ষিণ ডিস্ট্রিক্ট চব্বিশ ওয়াইজ পরগনা। স্যার ইন্টারভিউ হলে জানাবে স্যার। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে তো জানবেই, বা তুমি ওখান থেকে করছো, এটা জানাটা খুব জানতেও পারে। তারপরে ওটা পড়ে যাও না, ওই ডিস্ট্রিক্টটা পড়ে যাও, বা কেন তুমি করলে, বলবে সিট বেশি আছে, হ্যাঁ ও স্যার, বুঝে ওইটা নেবে। ওইটাই। না, বলবে সিট বেশি আছে, আবার কি? মানে- ওইভাবে বলো আচ্ছা না, না, তখন বলবে যে তারপরে তুমি স্যার সিট বেশি থাকলে তো সিট কমের মধ্যে তুমি পাবে না কেন, ওরকম বলতে পারে। তুমি বলে কোনো একটা প্রবলেম বলে দিও, যে পার্সোনাল আমি এখানেই থাকি, বা এই জায়গাটাতে আমি বড় হয়েছি, কিছু একটা বলে দিতে পারো, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে একটা প্রিপেয়ার হয়ে যাও। হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই আমি ভাবছি যে ওরকম একটা ক্রস কোশ্চেন করতে পারে বাই চান্স। যদি করে তাহলে ওরকম একটা অ্যান্সার নিয়ে নিও, যে এখানে আমার এইরকম কিছু একটা, বা এখানে আমার ভালো লাগে, বা এখানে থেকে এসেছি, কিছু একটা বলে দিও, অত কি আছে, অসুবিধার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে। স্যার আমার একটা ঠিক আছে। কোশ্চেন ছিল। বলো অর্ণব। বলছি স্যার জিএনএমটা নিয়ে ঝগমারিতে পড়েছি, জিএনএমটা স্যার কি করবো, বলবো না বলবো না? বলো না, কি আছে? কিন্তু স্যার ওখান থেকে র্যাপিড ফায়ার কোশ্চেন করছে অনেক বহু, মানে ওরা জানি বলছে তো। তাদের জিএনএম, মানে সেখান থেকে আমি স্যার কি জড়তাটা কাটিয়ে উঠতে পারছি না, ও সেখানে তাহলে কি ছেড়ে দাও, তাহলে অ্যান্সার ছেড়ে দেবো তাহলে বুঝতে ছেড়ে পারছি না তাহলে স্যার। ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, ওগুলো করবেই, আমি তাহলে জানি স্যার ওগুলো করবে ইচ্ছে। না, ওগুলো তাহলে করা স্যার মানেই জিএনএম যে, যদি ধরুন না বলি তাহলে শোনো শোনো শোনো, ওগুলো করা মানেই যে তোমার স্যার ইন্টারভিউ খারাপ হওয়া সেটা না, হুম মানে হুম। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে আমি ওটা বললাম, আমাকে 10টা কোশ্চেন করলো, তার মানে খারাপ হয়ে ইন্টারভিউ না। তোমাকে দেখছে তুমি কি উত্তর দিচ্ছ, সেই উত্তর বলার মধ্যেও আছে, যেমন আমাকে এক জায়গাতে আমি বলে দিই,
আমাকে একটা জায়গায় কোশ্চিন করেছিল যে আপনি তো ডক্টরেট বা এই তো আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তো আপনি বিদেশে কেন পোস্ট ডক করছেন না? তাই বললাম আমি বিদেশে যাবো না ফ্যামিলিকে ছেড়ে। তো বললো যে ফ্যামিলিকে নিয়েও তো যাওয়া যায়। কোচিংগুলো বুঝতে পারছি। তাই আমি বললাম যে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার মতো অত টাকা তো সেখানে থাকবে না, কারণ স্কলারশিপের মাধ্যমে থাকতে হবে। তো বললো যে ঠিক আছে, তাহলে আপনি যদি চাকরি পান ওয়েস্ট বেঙ্গলে রাজ্য সরকারে, ধরুন আপনি কোচবিহারে যেতে হলো বা আপনি হয়তো একদম সাউথে যেতে হলো সুন্দরবনে, তাহলে আপনি কী করে করবেন? তখন তো ফ্যামিলিকে ছেড়ে যেতে হবে। তো তখন আমি জবাবটা দিলাম, হ্যাঁ তখন ফ্যামিলিকে ছেড়ে অবশ্যই যেতে হবে, কিন্তু সেখানে আমাদের যেহেতু রাজ্যের মধ্যে আমাদের ট্রেন অ্যাভেলেবেল আছে, তার ফলে বেশি সময় লাগবে না। তো আমাকে বললো বিদেশ থেকেও তো ফ্লাইট অ্যাভেলেবেল আছে, বেশি সময় লাগবে না। ওরা বলছে কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছে, মানে আমাকে চাপে ফেলার চেষ্টা করছে। তাই আমি বললাম যে বিদেশ থেকে ফ্লাইট থাকলেও ফ্লাইট পাওয়া, টিকিট কাটা অনেক সময় সাপেক্ষ, বা সেখানে আমাদের অনেক কিছু ভিসা করতে হয়, এবং সঙ্গে সঙ্গে তো ফ্লাইট পাওয়া যায় না, তার জন্য অনেকটা চার্জ বেশি লাগে, তার ফলে একটা সময় লাগে। আর এখানে আমার যদি এমার্জেন্সি হয় তাহলে আমি শর্ট করে চলে আসতে পারবো 7 8 10 ঘন্টার মধ্যে, আমি ওয়েস্ট বেঙ্গলে যে প্রান্তেই থাকি, বা আমি গাড়ি করেও আসতে পারবো যদি আমি ট্রেন না পাই। তো বলে ঠিক আছে, মানে বুঝতে পেরেছো, মানে আমাকে কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে ওরা কি চাইছে। তো আমি বললাম তো তাতে কোনো ক্ষতি নেই, তো ভালো হয়েছে ইন্টারভিউ, মানে অনেক জায়গাতে তো এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কোশ্চেন করে তোমাকে চাপে ফেলতে পারে, কিন্তু তারা দেখবে যে তুমি সদুত্তর দিয়ে বেরিয়ে আসছো কিনা, তুমি সঠিক কথা বলবে। মানে এরকম না যে হ্যাঁ যেতে পারতাম বিদেশে, আমি যদি আমাকে যদি বলতাম না হ্যাঁ ওটা যাওয়া হয়নি, বলবে না তো যাওয়া হয়নি, আমি যাইনি, কেন যাইনি তার পিছনে কারণ আছে, এটা তুমি তোমার নেগেটিভটা কেন বলবে, তাই না? আমি এটা যাইনি, এটা আমার পজিটিভ জিনিস, আমি ফ্যামিলিকে ছেড়ে যাবো না। তো এই জায়গাগুলো তোমাকে কিন্তু তারা যখনই যেটা বলবে তাদেরকে বিনয়ীভাবে বা নম্রভাবে সবসময় অ্যান্সার দিবে, নম্রভাবে। আমি হয়তো এখন বললাম, আমি এজ এ টিচার হিসেবে বললাম, কিন্তু যখন আমি অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ টেবিলে ছিলাম তখন কিন্তু অনেকটা নম্রভাবে বলেছি যে না স্যার আমার তো ওখান থেকে মানে অনেকটা দূর, তার ফলে আমার রাজ্যের কাছে থাকলে বা আমার নিজের রাজ্যে থাকলে অনেকটা কাছাকাছি, তার ফলে আমি যে কোনো সময়ই আসতে পারি, এরকমভাবে পোলাইট টোনে। বুঝতে পেরেছো? তার ফলে তুমি যদি, আমার মনে হয় না যে জিএনএম নিয়ে বললে কিছু আছে, এবার তুমি যদি ঘাবড়ে যাও, ওখানে টেনশনে পড়ে যাও, তোমার যদি একটা ভীতি থাকে যে এটাই আমি বলবো, এটা নিয়ে আমাকে ধরে ফেলো, তাহলে ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, দরকার নেই বলার। ঠিক আচ্ছা, আছে? যদি জিজ্ঞাসা করে যে তাহলে এতটা টাইম গ্যাপ কি করেছো, তাহলে ওখানটা এতে কি বলবো? এইগুলো তো প্রিপারেশন নিচ্ছিলাম, দেখো এগুলো অনেকেরই আছে। এগুলো তো বেসিক্যালি তোমার নেগেটিভিটি, মানে এগুলো তো তুমি কি করে ম্যানেজ করবে, এগুলো সব ওরাও জানে যে গ্যাপ মানে ও তোমাকে কিছু একটা বলে টলে ম্যানেজ করতে হবে, তো সেটা একটা ম্যানেজ করতে হবে। গ্যাপ কেন আমার, কিছুদিন অসুস্থ ছিলাম, তারপরে প্রিপারেশন নিচ্ছিলাম, প্রিপারেশন নিচ্ছি, চলছে। আচ্ছা স্যার, বলছি আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, তা হুম। আমার স্যার ওই সাবজেক্ট থেকে কিছু কি পড়তে হবে, মানে হুম। বেসিক পড়তে হতে পারে জিনিসগুলো ছোট নে? ছোট ম্যাথমেটিক্সের বেসিক জিনিস সিভিলের, এখন দেখো যে এক্সপার্ট সে তো সিভিল ইঞ্জিনিয়ার পড়েনি, সে বলে অত কিছু না, জানবে না। সেটাই। তা সিভিলের আপনি ক্ষেত্রে যেমন ধরলেন স্যার ওই যে বিভিন্ন রকম এই পরিমাপ গুলো, মানে হ্যাঁ, কত মানে আমি মিটার আমি কি আমি সিভিলের এতটুকুই জানি, তার বেশি আমি হুম জানি হুম না। হুম। এবার আচ্ছা স্যার। সিভিলের ক্ষেত্রে, আর্কিটেকচারের ক্ষেত্রে আমি আর কি জিজ্ঞেস করবো, আমি যতটুকু জানি যতটুকুই, তো তারাও হয়তো খুব তাহলে ওই সম্ভবত এগুলোই ওই জানবে। এগুলো শুধু জানলে হয়, ভিতরের জিনিস অত দেখার দরকার নেই না? না দরকার নেই আমার মনে হয় দরকার নেই। এবার দেখো বলা তো যায় না, ইন্টারভিউতে যে কোনো কিছু জিজ্ঞেস করতে হয়, সিভিলের অনেক কিছু হয়তো যে আছে সে জানে হয়তো, তবে জানার লোক কমই, মানে সিভিল ইঞ্জিনিয়ার তো ওখানে থাকে না, তার ফলে খুব একটা জানবে না। তবে বেসিক জিনিসপত্র পড়ে যাও না, তুমি তো একটা ইঞ্জিনিয়ারিং করেছো, তোমার তো একটা নলেজ আছে বেসিক, তাই না? হ্যাঁ হ্যাঁ। এগুলো আচ্ছা স্যার। হ্যালো স্যার স্যার। হুম হুম বলো। স্যার হ্যালো। বলছিলাম যে স্যার আপনি যে আমাকে বললেন বিসিএ এর মধ্যে ম্যাথটা, আপনি যে ম্যাথ গুলো দিয়েছেন সেগুলো করলেই কি কমপ্লিট হবে? ওগুলো করে যাও না, তাহলে এনাফ, মোর দেন এনাফ। আপনি যে ম্যাথের যে কোশ্চেন অ্যান্সার গুলো আপনি সেটটা দিয়েছেন সেই সেটটা তাহলে ওটাতে আমাকেও ভালো করে। ক্লাস 8 অব্দি অঙ্ক আছে, বললাম তো ওটা মোর দেন হ্যাঁ, এনাফ। ওটা আচ্ছা ওটা করলে বলছি পরেই একটা ওই কমপ্লিট হয়ে যাবে তাহলে। সমাজ ওটা তারপরে কারকের ওখানে না ওখানে নোট ওখানে থাকলে আমি ভালো বলছি, হতো স্যার। রিটেন নোট আছে তো ওখানে, নেই? সব আছে তো। আপলোড তো হয়নি আমার ওখানে তো, ও মানে নোট, হয় মানে। নোট আপলোড হয়নি, ও হো তাহলে না, আমি এটা নোটটা আপলোড হয়নি স্যার, আচ্ছা রিটেন হ্যাঁ, নোটটা হলে না মানে ভিডিও আচ্ছা মানে আচ্ছা পড়াটা আমি সুবিধা করে হতো। দিতে বলবো, ঠিক আছে, আমি ঠিক আছে আমার স্যার। আর স্টাফকে ওই করে। পেডাগজি থেকে স্যার একটু রিটেন নোটটা থাকলে ছোট আচ্ছা ছোট আচ্ছা, কোয়েশ্চেন গুলো খুব সুবিধা ঠিক হতো। আছে ঠিক আছে, ওটা করে দিব। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে অঙ্ক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি যেগুলো দিয়েছি সেগুলো সব অঙ্ক করার দরকার নেই, খুব বেসিকগুলো পড়ে নাও, মানে অন্তত যাতে কিছু বলে আসতে পারো। মানে এখন এতটুকু সময় তো এত কিছু করতে পারবে না। ধরো আমি অঙ্ক দিয়েছি কোনো একটা চ্যাপ্টার, রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, সেই বাস্তব সংখ্যা সম্পর্কে কি কি না, এবার অনেক অঙ্ক আছে সেগুলো দরকার নেই, ওরকম অঙ্ক তো আসে না। আমি হয়তো 50টা 60টা অঙ্ক করিয়েছি রিয়াল নাম্বার থেকে, সেগুলো দরকার নেই, 5 7টা অঙ্ক দেখে গেলে। কিন্তু জিনিসপত্রটা যাতে মনে থাকে, হ্যাঁ। বাংলার ক্ষেত্রেও ব্যাকরণে কি আছে না আছে, কারক কি, সন্ধি কি, এগুলো জেনে আবার সব সন্ধি তোমাকে করে দেবে তার তো কোনো মানে নেই। ঠিক আছে। আর হ্যালো। স্যার হ্যাঁ বলো পলি। আরেকটা জিনিস হলো স্যার, আমি আজকে কিছু ইন্টারভিউ দেখলাম ইংলিশ মিডিয়ামে যাদের ইন্টারভিউ হুম গুলো নিয়ে নেওয়া হয়েছে, হুম তাদের মধ্যে অনেকে মানে বলছে ইন্টারভিউ সেশন থেকে বেরিয়ে যে ওনাদের যদি ওদের যদি শুনছে যে কিসে সাবজেক্টে অনার্স, তো বলছে যে বেঙ্গলি বা ইংলিশ, কেউ যদি ইংলিশে বলে অনার্স তাহলে নাকি তাকে বাংলা পড়াতে বলছে বা বাংলা থেকে বললো কোশ্চেন তো, করছে। হতেই পারে। হ্যাঁ, তুমি তুমি প্রাইমারিতে তুমি ইংলিশ, বাংলা, অঙ্ক আর ইভিএস পরিবেশবিদ্যা এই চারটের মধ্যে তোমাকে পড়াতে হবে, তারপরে তুমি অনার্স নিয়ে এখানে কোনো লাভ নেই, এখানে তুমি পড়াবে ক্লাস 1 থেকে 5।
সেখানে তোমাকে সব হ্যাঁ জানতে স্যার, হবে। ওটাই আর কি, মানে ওনারা নাকি বলে ওনার সাবজেক্ট জিজ্ঞাসা করছে গ্রাজুয়েশন কোন হুম হুম মানে ক্লাসে কোন বিষয় নিয়ে হুম। পড়াশোনা করেছো স্ট্রিম নিয়ে, তখন বলছে হয়তো বা কেউ আমি ইংলিশ, বা যে কেউ সেটাই তো স্বাভাবিক, কারণ তুমি যেহেতু ইংলিশ নিয়ে বাংলায় আমি পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন করেছি, তো তুমি তাকে তার অপোজিট সাবজেক্ট। একদম হ্যাঁ অপোজিট না, মানে তুমি যেহেতু ইংলিশ নিয়ে যদি পড়াশোনা করে থাকো, তাহলে তোমার ইংলিশের ডেপথ প্রচুর, তার ফলে ইংলিশ নিয়ে তারা জিজ্ঞেস করবে না। ব্যাপারটা হচ্ছে ধরো হ্যাঁ, যে তারা আমি বেঙ্গলিটা নিয়ে হ্যাঁ মানে তাদেরকে কোশ্চেন করছে। আমি হয়তো অঙ্কের শিক্ষক, আমি তোমাকে ইংলিশে পারবো না কোশ্চিন করতে, মানে খুব বেশি পারবো না, কয়েকটা করতে পারি, সেটা তুমি পারবে, তারপরে তোমার যে পোটেনশিয়াল সেটা আমি চিনবো কি করে হুম অন্য সাবজেক্ট থেকে ধরে, তাই না? সেটাই হওয়া উচিত। হুম। ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, হুম। বলছিলাম যে আমার যে ম্যাথের অনার্সটা লাস্ট অব্দি ছিল না, এটা বললে কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না হুম হুম জেনারেল হুম, বলবো? পড়বে পড়বে, একটু তো পড়বেই। তুমি তাহলে কি জেনারেল, স্যার গ্রাজুয়েশনটা হ্যাঁ বলবে, জেনারেল আমি বলবো? হ্যাঁ জেনারেল পড়ো, জেনারেল বলো, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, জেনারেলের মধ্যে এবার সাবজেক্ট বেড়ে যাবে তোমার। তখন আবার 3টে সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে এরকম? আসতেই পারে, তবে অনার্সের উপর ডিপেন্ড করছে না, যা যা 1 থেকে 5 আছে সেখান থেকেই বেশি করবে। আর স্যার সালগুলো কি বলার দরকার আছে, না সাল না না, বলাই ভালো? অ্যাভয়েড করতে পারো, কোনো অসুবিধা নেই। করে দেবো। ঠিক আছে, যদি মাঝখানে ব্রেক থাকে তাহলে না বলাই ভালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। স্যার আমার ডেমোটা আজকে ঠিক ছিল মোটামুটি। কে বলছো, দীপ্তি? হ্যাঁ ডেমো ঠিক ছিল, হ্যাঁ, ঠিক ছিল, ঠিক ছিল। আচ্ছা স্যার। যাতে যাতে ঠিক ছিল আমি হুম, বলে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে তাহলে, ওকে। ঠিক আছে, আজকে কেটে দিলাম, নেক্সট শনিবার দিন আবার আমাদের ইন্টারভিউ হ্যালো চলবে, স্যার, ঠিক আছে? হুম। কিন্তু স্যার মিথ্যে বললে ওনারা বুঝতে পারবেন না, মানে ওখানে বলছে তো মার্কশিট গুলো থাকছে ওদের কাছে। মিথ ওখানে অত তো কেউ দেখে না, তুমি তো জেনারেল বলছো, মিথ্যে কোথায় বলছো? তুমি তো জেনারেলই মানে বললে। স্যার আমি তো পড়েছি অনার্স নিয়ে, কিন্তু মানে লাস্ট ইয়ার গিয়ে যেহেতু জেনারেল হয়ে গেছিল সেটাই বলছি। অত কে দেখতে যাচ্ছে, আচ্ছা না হলে বলে দিও যে অনার্স হয়ে গেছে জেনারেল দিয়ে, তবে নেগেটিভ ইম্প্যাক্ট একটু পড়বে অবশ্যই, একটু তো আচ্ছা। পড়বেই। হুম, একটু তো পড়বেই নেগেটিভ ইম্প্যাক্ট, ঠিক আছে? অত কেউ দেখে না, তুমি জেনারেল নিয়ে পড়লেও তো তোমার কাছে অনার্স তো লেখা থাকে, সার্টিফিকেটে বা রেজাল্টে তো লেখা থাকে না তোমারটা। সার্টিফিকেটে লেখা নেই, রেজাল্টে লেখা আছে অনার্স। রেজাল্টে অনার্স লেখা আছে? কোন সালে তোমার মানে এইচএস কোন সালে? 19-এ, এইচএস 15-তে। 15 19, তাহলে রেজাল্ট রেজাল্ট আমার মনে হয় না দেখে, ওরা রেজাল্ট ফেজাল্ট ওরকম দেখবে না, কারণ রেজাল্ট ফেজাল্ট এই সমস্ত জিনিস নিয়ে অ্যালাউ না ইন্টারভিউ বোর্ডে। তবে ওয়েস্ট বেঙ্গল তো অনেক কিছুই হয়। তো শুনছি তো যে ডকুমেন্টস সব বাইরে রেখে খালি হাতেই যেতে হচ্ছে, এবার ওনাদের কাছে কি থাকছে সেটা তো আর জানা যাচ্ছে না। ওনাদের কাছে তোমার ডকুমেন্টস হতে থাকবে না, এত জিনিসপত্র, এত মেটেরিয়াল, এত কাগজপত্র থাকে নাকি ওদের কাছে? তোমাদের আচ্ছা। কাছে নর্মালি নাম ছাড়া আর রোল নাম্বার ছাড়া কিছু থাকা উচিত না, ইভেন রোল নাম্বার মানে নামও থাকা উচিত না, শুধু রোল নাম্বার থাকা উচিত, বা এরকম কিছু যাতে করে। কিন্তু এখন তো অনেক কিছু হয় ওয়েস্ট বেঙ্গলে, তার ফলে বলা খুব মুশকিল, কিন্তু কিন্তু ওরা নর্মালি। গিয়ে তো সাইন করাচ্ছে বলছে, তাহলে হ্যাঁ। তো নাম থাকছেই। সই করতে হলে তো থাকছে। হুম 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 হুম, থাকতো। টেবিলে সই করতে বলছে। রোল নাম্বার না দিয়েও। স্যার, নাম থাকছে না, শুধু রোল নাম্বারই থাকছে। হুম, অনেকজন এসে বেরিয়ে বলেছে আজকে তাই রোল ইন্টারভিউতে, শুধু তাই রোল রোল নাম্বার থাকছে, আর কিছু নিচ্ছে না ওখানে। ওটাই হওয়া কিছু উচিত। আর কিন্তু যারা ভিতরে গিয়ে সই ডকুমেন্ট করতে ভেরিফিকেশন বলছে। করছে তারা শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন করেই ছেড়ে দিচ্ছে, আর 5টা বললো টেবিল বসছে, 5জন করে করছে। আর আচ্ছা, ভেতরেও ইন্টারভিউ রুমেও 5টা করে টেবিল থাকছে, 1 2 3 4 5। এবার কিছু জনের ইন্টারভিউ দেখলাম একদম খুব সহজ, তাদেরকে কোনো কিছু প্রশ্নই করেনি, জাস্ট ডেমোটা দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। হুম। আবার 2 3 আর 4 নাম্বার টেবিলের এরকমও ওটা হচ্ছে যে যাদের এক্সপার্ট খুব অনুসারে টাফ ভ্যারি করে, কোয়েশ্চেন কিন্তু এটা করছে। ইংলিশ মিডিয়ামে টেবিল চেঞ্জ হয়ে হ্যাঁ যাবে, এক্সপার্ট চেঞ্জ হবে, এগুলো শুনে লাভ নেই। বেসিক্যালি এগুলো হ্যাঁ শুনলে হ্যাঁ হ্যাঁ আরো স্যার। বেশি টেনশন হবে, একটু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটা একটু হুম। বন্ধ করে দাও কিছু দিনের জন্য, কারণ যত শুনবে তত টেনশন হবে, পড়াশোনা থেকে দূরে চলে যাবে। ওগুলোই মনে হবে শুনি, কাকে কি ধরেছে সেগুলো, আর তোমাদের ক্ষেত্রে কারণ এক্সপার্ট চেঞ্জ হয়ে যাবে, তার ফলে ওগুলো কোশ্চিন ধরবে, তার কোনো মানে নেই। বুঝতে পেরেছো? স্যার তাহলে আমাদের এক্সামটা কবে হবে, কবে নাগাদ হবে কোনো হয়ে যাবে, জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি শুরুর দিকে হবে, তবে অনেক দিন সময় লাগবে তোমাদের, যেহেতু অনেক ক্যান্ডিডেট আছে। এটা কি জেলা ওয়াইজ হতে পারে? জেলা ওয়াইজ তো হবে না বলছে। আচ্ছা। হুম, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। কলকাতাতেই হবে, এপিসি ভবনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি, জেলা ওয়াইজ হবে না। না মানে স্যার কালকে জেলা ওয়াইজ যেতে ইন্টারভিউ হওয়ার কথা বলছি না, মানে এক একটা জেলা ধরে ধরে হবে কিনা সেটা জিজ্ঞাসা করলাম। বলা খুব মুশকিল এখন, কি করে ডাকবে ওরা, কি করবে না করে, এটা তো ইংলিশ মিডিয়ামে তো সংখ্যা প্রথমে ওই কম। পেপারটা দেবে, পেপারটা ডাউনলোড করতে হবে, ওখানেই থাকবে সব। ইংলিশ মিডিয়ামে তো সংখ্যা কম, এটা থেকে বোঝা যাচ্ছে না, বেঙ্গলি মিডিয়ামে প্রচুর হিউজ, এবার আস্তে 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 অনেকটা সময়ও লাগবে, দেখা যাক কি করে ডাকে ওরা, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে ওকে।